মায়ের মুখে সজোরে আছাড় মেরে বন্ধ হওয়া সেই দরজার শব্দ আজও আমার কানে বাজছিল। সেই দরজা বন্ধ করা অন্য কেউ নয়, বরং আমার নিজের বড় মেয়ে প্রিয়া ছিল। সে আমাকে সামান্য ঘরে নেওয়ার সৌজন্যটুকুও দেখায়নি। অপমানিত হয়ে আমি সেখান থেকে বেরোলাম এবং দ্বিতীয় বাড়ির দরজায় টোকা দিলাম। এই ঘরটা ছিল আমার মেঝো ছিলে, ডাক্তার রোহিতের। রোহিত দরজা খুলল, কিন্তু মাত্র একটা আঙুল গলানো যায় ঠিক ততটুকুই। সে আমার হাতে ৫০০ টাকার একটা দুমড়ানো মুচড়ানো নোট ধরিয়ে দিল এবং বিড়বিড় করে বলল, সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, এখানে দাঁড়িয়ে ভিখারিপানা করো না। এই বলে সে আমাকে এক প্রকার সেখান থেকে তাড়িয়ে দিল। ২ সন্তান, ২ প্রত্যাখ্যান, আর এক মায়ের কলিজায় যেন দুটো তীক্ষ্ণ তলোয়ারের আঘাত। যে সন্তানদের জন্য আমি আমার সর্বস্ব বাজি রেখেছিলাম, তারাই আমাকে মাঝপথে একা ফেলে দিয়েছিল। মনের ক্ষত নিয়ে আমি তৃতীয় দরজায় পৌঁছলাম। এই বাড়িটা শহরের ধনাঢ্য এলাকা থেকে অনেক দূরে একটা সাধারণ চালের ঘরে ছিল। সেখানে অনিকেত থাকত, আমার সবচেয়ে ছোট ছেলে, যার শিক্ষকতা পেশা আর সামান্য বেতন নিয়ে তার বড় ভাই সবসময় ঠাট্টা তমাশা করত। তার সাথে ছিল আমার ছোট বউ সই, যাকে তার কাছে টাকা নেই বা সে বড় লোকের মেয়ে নয় বলে পুরো খানদান নিচু চোখে দেখত। কিন্তু যখন তারা দরজা খুলল, তখন সেখানে কোনো ঘৃণা ছিল না। সেই হাড় কাঁপানো শীতে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তারা এক মুহূর্তের জন্যও চিন্তা করল না। যেন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এমনভাবে তারা আমাকে সম্মানের সাথে ঘরের ভেতরে নিল। সেই রাতে তাদের সেই পুরনো সোফায় বসে থাকাকালীন আমি রান্নাঘর থেকে তাদের ফিসফাস শুনতে পেলাম। আগামীকাল আমাদের বিয়ের আংটি দুটো বিক্রি করে দিয়ে মায়ের খাওয়ার আর ওষুধের ব্যবস্থা করব। সই অনিকেতকে বলছিল। তারা জানতই না যে এই শব্দগুলো আমার কানে এসে পৌঁছেছে। তারা এটাও জানত না যে আমার এই তালিমারা শাড়ির পেছনে আমি আসলে কে। পরদিন সকালে যখন আমার আইনজীবী অ্যাডভোকেট দেশপাণ্ডে এবং আমার সিকিউরিটি টিম সেই ছোট্ট বাড়িটার সামনে এসে দাঁড়াল, তখন সবার সামনে সত্য বেরিয়ে এলো। তখন প্রিয়া আর রোহিতের মুখগুলো দেখার মতো হয়েছিল। তাদের মুখে এখন আর ঘৃণা ছিল না, বরং ছিল আতঙ্ক, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা সব কিছু হারিয়ে ফেলেছে। কিন্তু এইসব কিভাবে ঘটল? চলুন আমি আপনাদের গল্পের শুরুতে নিয়ে যাই, ঠিক সেই মুহূর্তটিতে যখন আমি এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই রাতে আমার উপলব্ধি হয়েছিল যে আমি নিজের টাকা দিয়ে সন্তানদের বগলে রাক্ষস পুষেছি। এই সব ৩ সপ্তাহ আগে আমার অফিসের ২৩ তলার সেই আলিশান কেবিন থেকে শুরু হয়েছিল। আমি সুমিত্রা দেসাই। গত ৩৫ বছরের কঠোর পরিশ্রমে আমি এই বস্ত্রশিল্পের সাম্রাজ্য করে উঠেছি। আজ রাজ্যের আনাচে কানাচে আমাদের নাম ছড়িয়ে আছে। ২৫ বছর আগে যখন আমার স্বামী মারা যান, তখন সবাই ভেবেছিল যে কোম্পানি এবার ডুবে যাবে। আমার বিজনেস পার্টনাররা আমার ব্যর্থতার অপেক্ষা করছিল, প্রতিযোগীরা সুযোগ নিতে তৈরি ছিল। কিন্তু আমি হার মানিনি। আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। আমার স্বামী সামলানো ব্যবসার প্রতিটি খুঁটিনাটি আমি শিখে নিয়েছিলাম। ব্যাংক, আন্তর্জাতিক ব্যবসায়ী এবং নারীদের ছোট করে দেখা একগুঁয়ে ক্লায়েন্ট, সবার সাথে আমি লড়াই করেছি। এমন অনেক অপমান সহ্য করেছি যা যে কোনো সাধারণ মানুষকে ভেঙে ফেলত। কিন্তু আমি শুধু কোম্পানি বাঁচাইনি, বরং তার পরিধি ৫ গুণ বাড়িয়ে দিয়েছি। আর এই সব আমি কার জন্য করেছি? আমার ৩ সন্তানের জন্য। দারিদ্র্য আর ক্ষুধা আমি ছোটবেলায় যে সহ্য করেছি, তার আঁচ যেন আমার সন্তানদের গায়ে কখনো না লাগে, সেজন্য আমি দিন-রাত এক করেছি। শিক্ষা সব দরজা খুলে দেয়, এটা আমি জানতাম। তাই আমি প্রিয়াকে সুইজারল্যান্ডে পড়তে পাঠিয়েছিলাম। তার এমবিএর পেছনে আমি ৫০ লাখ টাকার বেশি খরচ করেছিলাম। রোহিতকে একটা নামী প্রাইভেট কলেজে মেডিকেলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। তার পড়াশোনার জন্য আমি প্রায় ১ কোটি টাকা ঢেলেছিলাম। শুধু অনিকেত, আমার ছোট ছেলে, সেই কেবল সরকারি কলেজ বেছে নিয়েছিল। তাকে শিক্ষক হতে হতো। তার সেই সাধারণ চিন্তা দেখে প্রিয়া আর রোহিত তাকে নিয়ে খুব হাসাহাসি করত, তাকে মূর্খ মনে করত। আমি তাদের কি দিইনি? বাংলো, গাড়ি, বিদেশ ভ্রমণ, যোগাযোগ, সব কিছু। যখনই তারা আমাকে ডাক দিয়েছে, আমি আমার চেকবুক খুলে ধরেছি। তাদের প্রতিটি সমস্যার উত্তর আমি টাকা দিয়ে দিয়েছি। আমি আমার সন্তানের জন্য একটা চলন্ত এটিএম হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই জানুয়ারির রাতে আমার ফাঁকা অফিসে বসে গত কয়েক বছরের তাদের পকেট মানি আর খরচের হিসেব দেখার সময় আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেদিন আমার কাছে ৩টে ফোন এসেছিল, কাকতালিকভাবে ৩টেই একই দিনে। প্রিয়ার ফোন ছিল, তাকে তার বাড়ির রেনোভেশন করার জন্য ২৫ লাখ টাকা দরকার ছিল। রোহিতকে তার বন্ধুর সাথে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করার জন্য ১৫ লাখ টাকা চাই। আর অনিকেত, আমার অনিকেত ফোন করেছিল এটা জিজ্ঞেস করার জন্য যে, মা,
তোমার শরীর ভালো আছে তো? তুমি সময় মতো খেয়েছ তো? সেই একটা প্রশ্ন আমার ওপর হাতুড়ির মতো আঘাত করল। 2 সন্তান শুধু টাকার জন্য ফোন করে, আর 1 সন্তান শুধু মায়ের ভাবনায়। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা পরীক্ষা নেব, একটা চূড়ান্ত পরীক্ষা। আমি ঠিক করলাম যে আমি গায়েব হয়ে যাব। আমি এমন নাটক করব যে আমার বিজনেস ডুবে গেছে আর আমি পথে বসেছি। আমি দেখতে চেয়েছিলাম যে আমি তাদের মা হিসেবে তাদের দরজায় গেলে কে আমাকে আশ্রয় দেয়, কার আমাকে দেখে লজ্জা লাগে, আর কার এটা মনে থাকে যে আমি টাকার মেশিন হওয়ার আগে তাদের মা। আমি আমার আইনজীবী দেশপাণ্ডেকে এই গোপন কথাটি সামলাতে বললাম। তিনি আমাকে অনেক বোঝালেন, সুমিত্রা দেবী, 61 বছর বয়সে এটা খুব কঠিন হবে, এমন জেদ করবেন না। কিন্তু আমি অনড় ছিলাম। আমাকে সত্য জানতে হতো। টাকার মুখোশ খুলে গেলে আমার সন্তানের আসল মন কেমন সেটা আমাকে দেখতেই হতো। আমি আমার গয়নাগুলো সেফে রাখলাম, পুরনো বাজার থেকে আনা একটা ময়লা শাড়ি পরলাম, গায়ে একটা পুরনো সোয়েটার চড়ালাম যেটা ন্যাপথলিনের গন্ধ আসছিল, চুল আলুথালু করে নিলাম, হাতে পায়ে একটু মাটি মাখলাম, 3 দিন চুলে শ্যাম্পু করলাম না। একটা ছেঁড়া ব্যাগে নিজের 2-4টে কাপড় ঢুকিয়ে নিলাম। আয়নায় যখন তাকালাম তখন আমি নিজেকেই চিনতে পারছিলাম না। আমি একদম ভিখারিনীর মতো দেখাচ্ছিলাম, যারা সমাজের চোখে অদৃশ্য থাকে। এই পরীক্ষা নেওয়ার জন্য আমাকে ঠিক এমনটাই দেখতে হওয়ার প্রয়োজন ছিল। পরিকল্পনা সহজ কিন্তু কঠোর ছিল। আমি হেঁটে তাদের বাড়ি যাব, কড়া নড়ব আর বলবো যে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার শুধু মাথার উপর একটু ছাদ দরকার, ব্যাস এটুকুই। আর তারপর আমি শান্তভাবে দেখব তাদের ব্যবহার, তাদের শব্দ আর তাদের হাবভাব। কারণ মানুষের যখন মিথ্যে বলার সময় থাকে না, তখনই তার আসল রূপ বেরিয়ে আসে। দেশপাণ্ডে উকিল আমাকে একটা সাধারণ পুরনো মোবাইল ফোন এনে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সুমিত্রা দেবী, কোনো সমস্যা মনে হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন। আমাদের একটা গাড়ি সবসময় 2 গলি দূরে দাঁড়িয়ে থাকবে আর আমাদের সিকিউরিটি টিম দূর থেকে আপনার উপর নজর রাখবে। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি ফোন করব না। এই সব বাস্তব মনে হওয়া দরকার ছিল। সেই যন্ত্রণা হওয়া দরকার ছিল আসল। কারণ যখন দুঃখ সত্যি হয় তখনই সামনের মানুষের চরিত্র উন্মোচিত হয়। প্রথম রাতে আমি আমার সেই আলিশান বাড়ি ছাড়লাম। সেই নরম বিছানা, সিল্কের শাড়ি আর 23 তলা থেকে দেখা শহরের সেই ঝকঝকে রূপ সব পেছনে ফেলে এলাম। আমি নিচে রাস্তায় নেমে এলাম। ফেব্রুয়ারি মাসের সেই শীত যেন গালে থাপ্পড় মারার মতো অনুভূত হচ্ছিল। এবার আর ফেরার পথ নেই। আমি ঘণ্টার পর ঘণ্টা হাঁটছিলাম। পায়ে ফোস্কর পড়ে গিয়েছিল। হাতের সেই প্লাস্টিকের ব্যাগটা ফেটে গেল বলে আমাকে আমার জিনিসপত্র বুকে জড়িয়ে নিয়ে হাঁটতে হচ্ছিল। লোক আমাকে দেখে রাস্তা বদলে ফেলছিল, কেউ দয়া দেখাচ্ছিল, কেউ বা নাকে রুমাল দিচ্ছিল। বেশিরভাগ মানুষ তো আমাকে এমনভাবে উপেক্ষা করছিল যেন আমি ওই ফুটপাথেরই একটা অংশ। সেই রাতটা আমি একটা বাস স্ট্যান্ডে কাটালাম, যেখানে দুর্গন্ধ আর মানুষের মুখের হতাশা আমার মনকে অস্থির করে তুলছিল। সেখানেই একটা বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধা তার রুটির অর্ধেকটা আমাকে খেতে দিলেন। তিনি বললেন, 5 বছর হয়ে গেল বাছা, আমি এখানেই আছি। আমার ছেলেরা আমাকে ভুলেই গেছে। তার কথা শুনে আমার মনটা ছ্যাঁত করে উঠল। যদি আমি এখনই কিছু না করি তবে কয়েক বছর পর আমার অবস্থাও কি এমনটাই হবে? 3য় দিনের মধ্যে আমি পুরোপুরি তৈরি হয়ে গেলাম। নোংরা কাপড়, পেটে ক্ষুধা আর শীতে জমে যাওয়া শরীর, কিন্তু মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম। আমাকে ঠিক কী করতে হবে তা আমি ঠিক করে ফেলেছিলাম। আগে প্রিয়ার বাড়ি, তারপর রোহিতের কাছে, আর শেষে অনিকেতের সেই ছোট্ট বাড়িতে। আমি জানতাম না ভাগ্যে কি আছে, কিন্তু সত্যের মুখোমুখি হতে আমি বেরিয়ে পড়েছিলাম। প্রিয়ার বাংলো শহরের সবচেয়ে অভিজাত সোসাইটিতে একটা প্রাসাদের মতো ঝকঝক করছিল। প্রবেশদ্বারের সেই সোনালি রঙের গেট, ভেতরে নিখুঁতভাবে ছাটা বাগান আর ফোয়ালা, এই সব আমার চেনা ছিল। কারণ 7 বছর আগে তার বিয়ের সময় এই বাড়ির ডাউন পেমেন্ট করার জন্য আমি আমার পার্সোনাল সেভিংস থেকে 50 লাখ টাকা দিয়েছিলাম। আমি সেই ইলেকট্রনিক গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার পা কাঁপছিল। 3 দিন বেঞ্চে শোয়ার কারণে নয়, বরং এখন আগে কি হতে চলেছে সেই চিন্তায়। আমি বেল বাজালাম। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আবার বেল বাজালাম। স্পিকার থেকে প্রিয়ার গলা ভেসে এলো, একদম কর্কশ আর কর্কশ। অন্য কেউ আছে? সে ঠিকমতো জিজ্ঞেসও করল না। আমরা কিছু কিনি না বা কাউকে দান করি না, সে সোজাসুজি বলে দিল। আমি শান্তভাবে বললাম,
আরে প্রিয়া, আমি রে তোর মা। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা ছড়িয়ে রইল। অনেকক্ষণ পর গেট খোলার একটা যান্ত্রিক শব্দ হল, কিন্তু সেটা ঠিক ততটুকুই খুলল যাতে আমি কোনো মতে ভেতরে যেতে পারি। আমি গেট ঠেলে সেই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, যার ডিজাইন আমি নিজে পছন্দ করে দিয়েছিলাম। প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল। আমি দরজায় পৌঁছনোর আগেই দরজা খুলে গেল। প্রিয়া দরজায় দাঁড়িয়ে রইল, কিন্তু সে বাইরে এলো না। সে দরজাতেই নিজেকে আটকে রাখল, যেন আমি কোনো অনাকাঙ্ক্ষিত সেলসওম্যান আর আমি জোর করে ঘরে ঢুকে পড়ব। সে দামি জিমের পোশাক পরেছিল, যার দাম সম্ভবত একজন সাধারণ মানুষের মাসের বেতনের চেয়েও বেশি হবে। চুল পরিপাটি করে বাঁধা, নখে একদম টাটকা নেইল পলিশ। তাকে দেখলেই আভিজাত্য আর বিলাসিতা ঝরে পড়ছিল। সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখল। তার চোখে কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল কেবল ঘৃণা। মা, অবশেষে সে বলল। সেই শব্দটা উচ্চারণ করতেও তার কত কষ্ট হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তুমি এখানে কি করছো, আর এই কি তোমার অবস্থা? তার কথা বলার ধরন এমন ছিল যেন আমি সেখানে গিয়ে কোনো মস্ত বড় অপরাধ করেছি, আর আমাকে এখনই তার কৈফিয়াত দিতে হবে। আমি আমার সেই সাজানো গল্পটাই বললাম। প্রিয়া, আমার সব কিছু শেষ হয়ে গেছে রে। কোম্পানি ডুবে গেছে, পাওনাদাররা বাড়ি ক্রোক করে নিয়েছে। একদিন হয়ে গেল আমি রাস্তায়। আমার শুধু আজকের রাতের মতো একটু আশ্রয় চাই, মাথা গোজার মতো সামান্য একটু জায়গা। আমি অন্য কোনো পথ খুঁজে পাওয়ার আগে পর্যন্ত। আমার নিজের মেয়ে, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সেই সব শুনছিল, কিন্তু তার চেহারার একটা রেখাও নড়ল না। উল্টো আমার কথা শেষ হওয়ার পর সে আগে আশেপাশের বাংলোগুলোর দিকে তাকাল। কোনো প্রতিবেশী আমাকে এভাবে দরজায় দাঁড়িয়ে ভিখারি অবস্থায় দেখতে পাচ্ছে কিনা, এটাই ছিল তার বড় চিন্তা। তার সেই নজর আমার কলিজায় একটা মরচে ধরা ছুরির মতো বিঁধল। ওহ মা, এটা মোটেও সঠিক সময় নয়, কণ্ঠে মিথ্যে ভদ্রতা এনে সে বলল। আজ রাতে নিনাদের বিজনেস পার্টনাররা ডিনারে আসছেন, বড় পার্টি আছে। আমি এইসব ঝামেলা সামলাতে পারব না। ঝামেলা? সে আমাকে, নিজের মাকে, একটা ঝামেলা বলল, যেন ঘরের কোনো লিক হওয়া পাইপলাইন বা কোনো উপদ্রব। আমি তার কাছে অনুনয় করলাম। সত্যি বলতে আমার নিজেরই খুব লজ্জা লাগছিল, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে তার নিষ্ঠুরতা ঠিক কোন পর্যায়ে পর্যন্ত যায়। আরে প্রিয়া, শুধু একটা রাত। আমি যে কোনো জায়গায় ঘুমিয়ে থাকব, চাকরদের ঘরে, গ্যারেজে, যেখানে জায়গা হবে। আমার শুধু একটা ছাদ চাই। প্রিয়া নেতিবাচকভাবে মাথা নাড়ল। তেমনটা করার সময় তার কানের হীরের দুল দুটো ঝিকমিক করে উঠল। এই সেই দুল যা আমি তাকে গত জন্মদিনে দিয়েছিলাম। 5 লাখ টাকার হীরে কানে ঝুলিয়ে সে আমাকে বলছিল যে তার 6 বেডরুমের বাংলোই মায়ের জন্য কোনো জায়গা নেই। মা, তুমি এখানে থাকতে পারবে না। লোকে কি বলবে? সোসাইটিতে আমাদের স্টেটাস কি থাকবে? প্রতিবেশীরা আলোচনা করবে। তুমি তো জানোই সব কেমন হয়। আর তাছাড়া তোমার পরিস্থিতি যদি সত্যিই এত খারাপ হয়, তবে তোমার এমন মানুষের মাঝে থাকা উচিত নয় যারা তোমাকে বিচার করবে। এতে তোমার ভালোই হবে মা। আমার ভালো মনে করেই এটা মেনে নাও তুমি। সে তার প্রত্যাখ্যানকে একটা মিথ্যে যত্নের মোড়কে জড়িয়ে আমার মুখের উপর ছুঁড়ে দিল, যেন আমার মুখের উপর দরজা বন্ধ করে সে আমার উপর উপকারী করছিল। আমি এক পা এগোবার চেষ্টা করলাম, কিন্তু প্রিয়া চট করে দুপা পিছিয়ে গেল এবং দরজা টেনে নিল। এখন শুধু সামান্য একটু ফাঁক বাকি ছিল। মা, শহরে অনেক আশ্রম আছে, কিছু চ্যারিটি সংস্থা থাকবে, সেখানে তুমি নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবে। আর একবার যদি তোমার এই সমস্যা মিটে যায়, পরিস্থিতি ঠিক হয়, তবে আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু এখন সরি, আমি তোমাকে সাহায্য করতে পারছি না। তার কণ্ঠে সামান্যতম অনুশোচনাও ছিল না। এটাই তো সবচাইতে ভয়ঙ্কর ছিল। তার কথায় কোনো সত্যিকারের দুঃখ ছিল না। সে শুধু এই অনাকাঙ্ক্ষিত আপদ বিদায় করতে চাইছিল এবং তার সেই চকচকে মিথ্যে জগতে ফিরে যেতে চাইছিল। প্রিয়া, আমি তার নামটা একটু জোরেই উচ্চারণ করলাম। আরে মিনতি করছি তোকে, আমি তোর মা। তোর ডাইপার বদলেছি, তোকে হাঁটতে শিখিয়েছি। তোর পড়াশোনা, তোর এই আলিশান বাড়ি, তোর ধুমধাম করে দেওয়া বিয়ে, এই সব আমার কারণেই সম্ভব হয়েছে। তোর কাছে যা কিছু আছে তা আমিই দিয়েছি তোকে। আমার কথা শুনে তার চেহারা আরও কঠোর হয়ে গেল, আর তখন তার চোখে আমি এমন কিছু দেখলাম যা রাস্তার সেই হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি আমাকে জমিয়ে দিল। সেখানে রাগ আর বিরক্তি ছিল, যেন আমি তার জন্য যা কিছু করেছি তা তার উপর কোনো উপকার নয়, বরং একটা বোঝা ছিল যা সে ঝেড়ে ফেলতে চাইছিল। ঠিক সেটাই, প্রতিটি শব্দ দিয়ে যেন আমি তা অনুভব করছিলাম। তুমি আমাকে সব কিছু দিয়েছ,
তুমি সব সময় দিতেই থাকলে, কন্ট্রোল করতে থাকলে, সিদ্ধান্ত নিতে থাকলে। আর এখন যখন তোমার কাছে কিছুই নেই, তখন তোমার কি মনে হয় আমি তোমাকে সেই সব সুদে আসলে ফেরত দেব, যেন আমি তোমার কোনো ইনভেস্টমেন্ট? না মা, এমনটা হয় না। আমার নিজের একটা জীবন আছে, আমার দায়িত্ব আছে। তোমার আর্থিক ভুলের বোঝা আমি বইতে পারব না। আর সজোরে দরজা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে খিল লাগানোর শব্দ এলো। ধাতব খিলের সেই শব্দটা আমার কাছে আমাদের সম্পর্কের কফিন চিরতরে বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হল। যে সেগুন কাঠের দরজা লাগানোর জন্য আমি নিজে টাকা গুনে দিয়েছিলাম, সেই বন্ধ দরজার দিকে আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। পাশের জানালা দিয়ে দেখলাম প্রিয়া ভেতরে হলে গেল, ফোন তুলল আর কারো সাথে হাসতে হাসতে গল্প করতে লাগল। আমি সেই বাড়ি থেকে দূরে সরে এলাম। মনে দুঃখের চাইতেও ভয়ঙ্কর কিছু একটা জমাট বেঁধেছিল, এক অদ্ভুত শূন্যতা, যেন সেই বন্ধ দরজার ওপারে আমারই একটা অংশ চিরতরে ভেঙে পড়ে গেছে। যে মেয়েটিকে আমি বড় করেছি, যে ছোটবেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমাকে জড়িয়ে ধরত, যে প্রথম প্রেমে ছ্যাঁকা খেয়ে আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল, সেই মেয়েটি এখন মরে গেছে। তার জায়গা নিয়েছে এই নিষ্ঠুর মহিলাটি, যার কাছে নিজের মায়ের ক্ষুধার চেয়ে প্রতিবেশীদের মতামত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি সেখান থেকে ২-৩ কিলোমিটার হেঁটে ডাক্তার রোহিতের বাড়ির দিকে রওনা দিলাম। ছেঁড়া চটি হওয়ার কারণে পায়ে ফোসকা পড়ে গিয়েছিল এবং এখন সেখান থেকে রক্তও ঝরছিল। ৩ দিনের অভুক্ত শরীর হওয়ায় মাথা ঝিমঝিম করছিল, চোখের সামনে মাঝে মাঝে অন্ধকার ঘনিয়ে আসছিল। কিন্তু আমি থামলাম না। এই পরীক্ষা আমাকে পূর্ণ করতে হতো। আমি জানতে চেয়েছিলাম যে আমার সব সন্তানই কি এমন, নাকি কারোর মধ্যে এখনও মনুষ্যত্ব টিকে আছে। রোহিতের বাড়ি প্রিয়ার বাড়ির চেয়েও বেশি মডার্ন ছিল। সব জায়গায় তাঁচ আর স্টিলের ব্যবহার, একদম স্টাইলিশ, কিন্তু ততটাই ঠান্ডা, ঠিক তার স্বভাবের মতো। আমি বেল বাজালাম আর অপেক্ষা করতে লাগলাম। এবার আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। রোহিত সঙ্গে সঙ্গে দরজা খুলল, যেন সে কোনো কুরিয়ারওয়ালারই অপেক্ষা করছিল। আমাকে দেখে তার চেহারার ধাক্কাটা একদম আসল ছিল। মা, সে চিৎকার করে উঠল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো হয়তো এ আলাদা হবে। এ কি অবস্থা হয়েছে তোমার? সে চিন্তিত হয়ে বলল। তার নজর আমার ময়লা শাড়ি, তেল চিটচিটে চুল আর সেই ছেঁড়া ব্যাগের ওপর দিয়ে বুলিয়ে নিল। সে এক পা এগিয়ে এলো, আর আমার মনে হলো সে এবার আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু না, সে জড়িয়ে ধরল না। তার বদলে সে চট করে রাস্তার দুই পাশে নজর বুলিয়ে নিল, ঠিক প্রিয়ার মতোই। সেই একই ভয়, সেই একই লোকলজ্জার চিন্তা। কেউ যেন তাকে ভিখারিনী মহিলার সাথে দেখে না ফেলে, এটাই ছিল মূল চেষ্টা। ভেতরে এসো জলদি, সে বলল, এবং আমাকে হন্তধন্ত করে ভেতরে টেনে নিল। আমি ভেতরে আসতেই সে তড়িহড়ি করে দরজা বন্ধ করে দিল, যেন সে কোনো অপরাধের প্রমাণ লুকাচ্ছিল। আমি সেখানেই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে ঘরে সোফায় বসার সামান্য অফারটুকুও দিল না, উল্টো সে আমার থেকে 4 হাত দূরেই দাঁড়িয়ে রইল, যেন আমার এই গরিবী কোনো ছোঁয়াচে রোগ আর তারও তা সংক্রমণ হবে। কি হয়েছে? সে আবার জিজ্ঞেস করল। তুমি কোথায় ছিলে এতদিন? ফোন করনি কেন? আমি তাকে সেই একই গল্প বললাম। বিজনেস ডুবে গেছে, সবকিছু চলে গেছে, আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি এবং এখন আমার কয়েকদিনের জন্য একটু আশ্রয় চাই। রোহিত হাত ভাঁজ করে শুনছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার মাথা দ্রুত কাজ করছিল, কিন্তু মাকে কিভাবে সাহায্য করা যায় সে তা ভাবছিল না, বরং এই সমস্যা থেকে সবচাইতে কম ঝামেলায় আর কত দ্রুত মুক্তি পাওয়া যায় তার ছক কষাচ্ছিল। আমার কথা শেষ হওয়ার পর সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যেমন ডাক্তার কোনো বিরক্তিকর রোগীকে দেখে ছাড়ে তেমন। মা, সমাজে আমার একটা সম্মান আছে, মর্যাদা আছে, সে গম্ভীর গলায় বলল। আমি একজন কার্ডিওলজিস্ট। আমার পেশেন্টরা কারা জানো? বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান। যদি তারা জানতে পারে যে ডাক্তারের মা রাস্তায় থাকে, তবে আমার প্র্যাকটিসে কী প্রভাব পড়বে তুমি বোঝো তো? না রোহিত, আমি একদম স্পষ্টভাবে আর সততার সাথে বললাম, আমি এগুলো বুঝি না। রোহিত পকেট থেকে মানিব্যাগ বের করল। ইটালিয়ান লেদারের সেই দামি মানিব্যাগটি আমি তাকে 2 বছর আগে জন্মদিনে দিয়েছিলাম। সে সেটা থেকে কিছু নোট বের করল, মোটে 500 থেকে 1000 টাকা হবে। সে সেই টাকাগুলো আমার দিকে বাড়িয়ে ধরল, কিন্তু কাছে না এসে, যেন আমার স্পর্শে সে অপবিত্র হয়ে যাবে। এই নাও, সে বলল, কোনো সস্তা লজে যাও, স্নান করো, একটু আরাম করো, আর যখন তুমি একটু দেখার মতো অবস্থায় ফিরবে তখন আমরা দেখা করব আর কি করা যায় তা ঠিক করব, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। কাল সকালে আমার সার্জারি আছে, আমার কনসেন্ট্রেশন লাগে, আমার এমন ডিস্ট্র্যাকশন পোষাবে না। ডিস্ট্র্যাকশন? তার নিজের জন্মদাত্রী মা, যার কাছে থাকার মতো ঘর নেই, সে তার কাছে কাজের ব্যাঘাত ছিল। আমি সেই টাকা নিলাম না।
আমি সেখানেই দাঁড়িয়ে তার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। সেই চোখে আমি আমার সেই ছোট রোহিতকে খুঁজতে চেয়েছিলাম, যে আমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরত। সেই ছোট্ট ছেলেটি বহু আগেই মারা গেছে, আর দুর্ভাগ্যের বিষয় হল তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি উপস্থিত ছিলাম না। এটা আমি বুঝতেই পারিনি। আমার গলা ধরে এলো, রোহিত, আমি কান্না সুরে বললাম, তোর মেডিকেলের পরীক্ষার সময় আমি রাতেরকে রাত তোর সাথে জেগে থেকেছি। ভোর ৩টে-৪টে নাগাদ তোকে কফি করে দিয়েছি। যখন তোর দামি বই কেনার জন্য টাকার দরকার হতো, তখন আমি আমার সোনার গয়নাগুলো বিক্রি করে দিয়েছি। আর আজ তুই আমাকে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে আমাকে ঝামেলা বলছিস? রোহিত দাঁতে দাঁত চাপল। আমাদের দুজনের মাঝে সেই ৫০০ টাকার নোটটা তখনও তেমনই ছিল, একটা দেয়ালের মতো। মা, এই দেখুন, এটা পার্সোনাল কিছু নয়। সে সেই একই নিরস প্রফেশনাল গলায় বলল, যা হয়তো সে কোনো রোগীর আত্মীয়দের রোগী মারা গেছে এটা বলার সময় ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমানে আমার পরিস্থিতি নেই তোমাকে সাহায্য করার। আমার নিজের সংসার আছে, ফ্যামিলি আছে, খরচ আছে। আমি আর একজন মানুষের বোঝা বইতে পারব না। আর একজন মানুষ, মা নয়, যে মহিলা তার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নের ছাই ভস্য করেছে, সে এখন তার কাছে শুধু আরেকজন মানুষ ছিল, যার তার কাছে কিছু একটা চায়। আমি সেই ৫০০ টাকা নিলাম। আমার দরকার ছিল বলে নয়, বরং আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই লাচারি দেখেও তার কলিজায় কোনো মায়া জাগে কিনা। কিন্তু না, তার চেহারা তেমনই নির্বিকার, প্রফেশনাল আর দূরে ছিল, যেন সে কোনো এক অনাকাঙ্ক্ষিত বিজনেস ডিল শেষ করেছে। এখন তুমি এসো, সে দরজার দিকে আঙুল দেখিয়ে বলল। সত্যি মা, আমাকে সকালে জলদি উঠতে হবে। আমি এখন এইসব সহ্য করতে পারছি না। তোমার পরিস্থিতি ঠিক হলে আমাকে ফোন করো, আমরা দেখব কি করা যায়। কিন্তু আমারও কিছু লিমিটেশন আছে, এটা তুমি বুঝে নাও। সে আমার কাঁধে হাত রাখল, মায়ার জন্য নয়, বরং বাইরে বের করে দেওয়ার জন্য। সে আক্ষরিক অর্থেই আমাকে দরজার দিকে ধাক্কা দিল। দরজা খুলে সে আমাকে বাইরে যাওয়ার ইশারা করল। রাতের ঠান্ডা হাওয়া আবার গায়ে এসে লাগল। সাবধানে থেকো, সে বলল। আর সত্যি বলতে কি মা, তোমার নিজের টাকা আর ইনভেস্টমেন্টের প্ল্যানিং ঠিকঠাক করা উচিত ছিল। এই বয়সে তোমার এই অবস্থা হওয়া উচিত ছিল না। সে আমাকেই দোষ দিচ্ছিল। তার পড়াশোনার পিছনে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। সেই ছেলে আজ আমাকে টাকার জ্ঞান দিচ্ছে আর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। দরজা বন্ধ হয়ে গেল। এবার আর খিল লাগানোর শব্দ শুনতে পেলাম না, কারণ আমি সিঁড়ি দিয়ে নামার আগেই রোহিত ভেতরে চলে গিয়েছিল। আমি সুতপা, সে গিয়েছে কিনা দেখার জন্য সে থামল না। আমি বাগানের সেই হলদেটে আলোর নিচে দাঁড়িয়েছিলাম, হাতে সেই দুমড়ানো মুচড়ানো নোটটা। আমি নোটটার দিকে এমনভাবে তাকালাম যেন ওটা বিষ। আমার ছেলের সাথে আমার সম্পর্কের দাম ছিল মাত্র ৫০০ টাকা। হয়তো কোনো সাধারণ একটা ডিনারে সে এর চেয়েও বেশি টাকা ওড়ায়। আমি সেই টাকাটা পকেটে রাখলাম, নিজের জন্য নয়, বরং একটা স্মৃতি হিসেবে যে সত্যিই এমনটা ঘটেছিল। আমার ২ আপন ধনী সন্তান একই দিনে আমাকে প্রত্যাখ্যান করেছিল। ২টো দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ২টো সন্তানকে হারিয়ে ফেলেছিলাম। এখন একটাই আশা বাকি ছিল। অনিকেত, আমার সবচাইতে ছোট ছেলে। সে যখন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাকে পাগল বলেছিল। সে বিয়ে করেছিল সইকে। সই ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। যখন তাদের পরিচয় হয়, সে একটা অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। পুরো পরিবার তাদের দেখে করুণা আর ঘৃণার নজরে তাকাত। আর আমার একটা কথা স্বীকার করতে লজ্জা হচ্ছে, কিন্তু আমিও নিজে মনে মনে তাদের ছোট করে দেখতাম। সরাসরি না বললেও ভেতর থেকে মনে হতো অনিকেতের উচিত ছিল কোনো ভালো আর ধনী পরিবারের মেয়ে বিয়ে করা, যাতে আমাদের স্ট্যাটাস বাড়ে। আমাদের ফ্যামিলি ফাংশনে প্রিয়া আর রোহিত সইকে খোঁটা দিত, বলতো, বেচারা অনিকেত, ওর কপালে এটাই ছিল। ভাবতো ও যদি কোনো ধনী মেয়েকে বিয়ে করত। আর আমি চুপ থাকতাম। আমি তাদের সমর্থন করিনি ঠিকই, কিন্তু প্রতিবাদও করিনি। সই সব বুঝত। প্রিয়া যখন তার ইউরোপ ট্যুরের গল্প শোনাত, বা রোহিত যখন তার কোটিপতি পেশেন্টদের কথা বলত, তখন সইয়ের মুখ মলিন হয়ে যেত। কিন্তু অনিকেত টেবিলের নিচ দিয়ে ওর হাত শক্ত করে ধরে ওকে সাহস দিত। আর আমি তখন অন্যদিকে তাকিয়ে থাকতাম। আজ অনিকেতের বাড়ির দিকে যাওয়ার সময় ধনী এলাকা থেকে দূরে সেই চালের ঘরের দিকে যেতে যেতে আমি নিজের ভণ্ডামির বোঝা অনুভব করছিলাম। আমি সইকে বিচার করেছিলাম কারণ সে দরিদ্র ছিল, আর হয়তো সেটা সে জানত। অনিকেত আর সইয়ের ঘরটা ছিল একদম সাধারণ, টালি ছাওয়া। দেয়ালের রং কিছু জায়গায় চটে গিয়েছিল। সামনে একটা ছোট আঙিনা ছিল, যেখানে সই শখ করে ফুলের গাছ লাগিয়েছিল। বেড়াটা ভাঙা ছিল ঠিকই, কিন্তু সেখানে কোনো দারোয়ান ছিল না বা কোনো ইলেকট্রনিক গেট ছিল না।
সব কিছু ছিল সহজ, সৎ আর অবারিত। আমি সেই কাঠের দরজার সাধারণ বেলটা বাজালাম। ভেতর থেকে পায়ের শব্দ হল, আর দরজা খুলে গেল। দরজা খুলতেই সামনে সই দাঁড়িয়েছিল। সে জলপাই রঙের একটা সাধারণ বোনা সোয়েটার পরেছিল, যা হয়তো সে নিজেই বুনেছে। চুলে সাধারণ একটা পনিটেল করা, মুখে মেকআপের লেশমাত্র নেই। গায়ে কোনো গয়না নেই, শুধু আঙুলে একটা রূপোর আংটি, যার দাম হয়তো ২-৩ হাজার টাকার বেশি হবে না। আমাকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। সুমিত্রা মা! সে অবাক হয়ে চিৎকার করে উঠল। সে আমাকে কোনোদিন শাশুড়ি মা বলেনি, সে সবসময় আমাকে সুমিত্রা মা বলে ডাকত। শুরুতে আমার খুব রাগ হতো, মনে হতো সে বড়দের সম্মান দিতে জানে না। কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম, এটা ছিল আমার সাথে একাত্ম হওয়ার তার একটা পদ্ধতি, এক বন্ধুর মতো সমান স্তরে দাঁড়িয়ে। হে ঈশ্বর, এ কি অবস্থা হয়েছে আপনার? সে সঙ্গে সঙ্গে বলল, আর আমার উত্তরের অপেক্ষা না করে আমার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিল। ঘরে পা রাখতেই আমি এক অন্যরকম উষ্ণতা পেলাম। সেখানে বাড়ির রান্নার, গরম রুটির আর একটা সত্যিকারীর ঘরের গন্ধ ছিল। অনিকেত! সে ভেতরের দিকে ডাক দিল, জলদি বাইরে এসো, দেখো কে এসেছে, মা এসেছেন। অনিকেত রান্নাঘর থেকে বেরিয়ে এলো, গায়ে একটা ধূসর রঙের টি শার্ট আর পুরনো জিন্স। আমাকে দেখামাত্রই তার চেহারায় একযোগে অনেকগুলো আবেগ খেলে গেল, বিস্ময়, উদ্বেগ, বেদনা আর এমন কিছু যা আমি প্রিয়া আর রোহিতের মুখে দেখিনি। সত্যিকারের ভালোবাসা। মা! সে দৌড়ে আমার কাছে এলো। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কেউ তোমাকে কষ্ট দিয়েছে? কোথায় ছিলে এতদিন? তার হাত আমার গালে, কাঁধে বুলিয়ে এসে পরীক্ষা করছিল যে আমার কোথাও চোট লেগেছে কিনা। তার কাছে আমার ময়লা কাপড় বা দুর্গন্ধের কোনো পরোয়া ছিল না। সে শুধু ভাবছিল তার মা নিরাপদ আছে তো। সই ততক্ষণে ঘরের ভেতরে দৌড়ে গিয়ে আলমারি থেকে কিছু বের করছিল। গিজার চালু করার শব্দ পাওয়া যাচ্ছিল। অনিকেত আমাকে ধরে সোফায় বসাল। সোফাটা পুরনো ছিল, একপাশে তালি মারা ছিল। আমি বসলাম, আর এতদিন হাঁটার পর আমার পা দুটো যেন একদম এলিয়ে গেল। আমি তাদের আবার সেই একই কাহিনী বললাম। কোম্পানি ডুবে গেছে, সবকিছু হারিয়ে ফেলেছি, রাস্তায় দিন কাটিয়েছি। অনিকেত চোখে জল নিয়ে শুনছিল। সে আমাকে মর্যাদা নিয়ে প্রশ্ন করেনি, প্রতিবেশীদের দুশ্চিন্তা করেনি, এমনকি কিভাবে এমন হল সেটাও জানতে হয়নি। সে শুধু এক অবারিত আর বেদনায় ভরা হৃদয় নিয়ে আমার দুঃখ শুনে নিল। আমার কথা শেষ হওয়ার পর সেখানে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। তারপর অনিকেত কথা বলল। তার কণ্ঠ ছিল দৃঢ়। মা, তুমি এখন এখানেই থাকবে, এ নিয়ে আর কোনো কথা হবে না, আজ থেকে এটাই তোমার ঘর। সই হাতে তোয়ালে আর কাপড় নিয়ে এলো। মা, আমি গোসলের জন্য গরম পানি বের করেছি। সে মৃদু হেসে বলল, আমাদের বাথটাব নেই, শুধু শাওয়ার আছে, কিন্তু পানি বেশ গরম। আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাবেন। খুব দুর্বল হয়ে পড়েছেন আপনি। কিন্তু তোমাদের কাছে জায়গা কোথায়? আমি নিচু স্বরে আপত্তি করলাম, যদিও আমার হৃদয় তখন ভরে আসছিল। তোমাদের তো একটাই বেডরুম। আমরা হলে ঘুমাবো। অনিকেত এক মুহূর্ত দেরি না করে বলল, তুমি বেডরুমেই শোবে, এ নিয়ে কোনো বিতর্ক চলবে না। না রে, আমি জেদ ধরলাম, আমি হলে শোব, তোমাদের নিজেদের প্রাইভেসি দরকার। সই আমার সামনে হাঁটু গেড়ে বসল। তার সেই ধূসর চোখগুলো আমার দিকে এত মায়া নিয়ে তাকিয়েছিল যে আমার মনে হল আমি এই ভালোবাসার যোগ্য নই। মা, সে আলতো করে বলল, আপনি অনিকেতের মা, আপনি আমাদের পরিবার, আর যখন ঘরে বিছানা ফাঁকা থাকে তখন ঘরের বড়রা সোফায় শোয় না। প্লিজ আমাদের আপনার সেবা করতে দিন। তার সেই বাক্য, আমাদের সেবা করতে দিন, আমাকে চুরমার করে দিল। আমার অন্য সন্তানেরা আমাকে টাকা আর অজুহাত দিয়েছিল, আর যাদের নিজেদের কাছে কিছুই ছিল না সেই দম্পতি আমাকে তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছিল, কোনো শর্ত ছাড়াই। আমি তাদের ছোট্ট বাথরুমে গেলাম। সেখানে টাইলস ভাঙা ছিল, পর্দাটা ছিল পুরনো, কিন্তু গায়ে পড়া সেই গরম পানির নিচে আমি প্রাণ ভরে কাঁদলাম। আমি রাস্তার সেই কষ্টের জন্য কাঁদছিলাম না, বরং আমি যে বছরগুলো নষ্ট করেছি সেগুলোর জন্য কাঁদছিলাম। আমি ভুল জিনিসকে গুরুত্ব দিয়েছিলাম। যে সন্তানদের আমি রাজপ্রাসাদ দিয়েছিলাম তারা দরজা বন্ধ করে দিয়েছে, আর যে ছেলেকে আমি এই সাধারণ ঘরে থাকতে বাধ্য করেছি সে আমার জন্য তার ঘরের দরজা অবারিত করে দিয়েছে। আমি যখন বাইরে এলাম, সই বিছানায় পরিষ্কার কাপড় রেখেছিল, একটা নরম ট্র্যাক প্যান্ট আর সোয়েট শার্ট। সেগুলো আমার জন্য একটু ঢিলে ঢালা ছিল, কারণ সই আমার চেয়ে লম্বা ছিল, কিন্তু সেই কাপড়ে সস্তা সাবান আর অকৃত্রিম যত্নের সুগন্ধ ছিল। তাদের ছোট্ট ডাইনিং টেবিলটায়, যা হল আর রান্নাঘরের মাঝে কোনো মতে বসানো ছিল, সেখানে আমার জন্য খাবার থালা সাজানো ছিল,
গরম ডাল ভাত, সবজি আর আচার, একদম সাধারণ খাবার, কিন্তু মায়া দিয়ে বানানো আর সম্মানের সাথে পরিবেশিত। অনেকে তার সই আমার সাথে বসল। আমি যখন খাচ্ছিলাম, তারা আমার দিকে করুণার নজরে তাকায়নি, বরং স্বাভাবিক গল্প করতে থাকল। খাওয়া শেষ করে যখন সই থালা বাসন তুলছিল, আমি শুনতে পেলাম অনেকে তোকে নিচু স্বরে রান্নাঘরে ডাকল। তারা ভেবেছিল আমি শুনতে পাব না, কিন্তু সেই ঘরের দেয়াল ছিল এতই পাতলা যে সেখানে গোপন কথা লুকিয়ে রাখা কঠিন ছিল। আমি সোফায় বসে টিভি দেখার নাটক করতে লাগলাম, কিন্তু আমার সব নজর ছিল তাদের কথোপকথনের দিকে। সই, আমাদের কাছে ৩ জনের খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা নেই। অনেকেদের ফিসফাস আওয়াজ শোনা গেল। আমাদের দুজনের বেতনে আমাদের নিজেদের খরচই টেনে টুনে চলে রে। অনেকেদের গলায় দুশ্চিন্তা ছিল। আমি জানি, সই শান্তভাবে বলল, তার কণ্ঠে কোনো ভয় ছিল না। আমি এ ব্যাপারে ভেবেছি। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর ড্রয়ার খোলার সে বিশেষ শব্দটা পাওয়া গেল। আমরা আমাদের বিয়ের আংটি দুটো বিক্রি করে দেব, সই বলল। আসল সংসার ভালোবাসার ওপর চলে অনিকেত, এই সোনার টুকরোগুলোর ওপর নয়। আমাদের এগুলো সত্যিই দরকার নেই। আমার বুক ধরফর করে উঠল। তারা তাদের বিয়ের আংটি বিক্রির কথা বলছিল। তাদের কাছে থাকা একমাত্র গয়না, তাদের বিয়ের একমাত্র চিহ্ন। না সই, আংটি দুটো আমাদের ভালোবাসার স্মৃতি, অনিকেত বলল, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা ছিল না, বরং ছিল অসহায়ত্ব। অনিকেত, আমরা ওই আংটি ছাড়াও একে অপরকে ঠিক ততটাই ভালোবাসব, সই বোঝানোর সুরে বলল। আজ মায়ের আমাদের দরকার, এটা যে কোনো গয়নার চেয়ে অনেক বেশি জরুরি। কাল আমি স্বর্ণকারের কাছে যাব, হয়তো ২০-২৫ হাজার টাকা পাওয়া যাবে। তাতে আমাদের ১ মাসের রেশন আর ওষুধের খরচ হয়ে যাবে। দেখা যাক সামনে কি হয়। ২০-২৫ হাজার টাকা, স্বর্ণকারের দোকানে তাদের আংটির দাম হয়তো বড়জোর এটাই হতো, আর তবুও অন্য কোনো চিন্তা না করে তারা সেই আংটি দুটো দিয়ে দিতে প্রস্তুত ছিল। অন্যদিকে প্রিয়া ছিল, যার কানে ৫ লাখ টাকার হীরের দুল ঝুলছিল, কিন্তু সে আমাকে ঘরে নেয়নি। রোহিত ছিল, যার পকেটে ইটালিয়ান লেদারের মানিব্যাগ ছিল, কিন্তু সে আমাকে ভিখারি ভেবে ৫০০ টাকা ধরিয়ে দিয়েছিল। সই, আমি তোমাকে খুব ভালোবাসি রে। তোমার মতো বউ পাওয়ার জন্য আমি কি পুণ্য করেছিলাম জানি না। আরে ধুর, সই তাকে আদর করে উত্তর দিল, এটা পুণ্য বা যোগ্যতার বিষয় নয়, এটা শুধু সঠিক আচরণের বিষয়। তোমার মা তোমাকে বড় করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, এখন আমাদের পালা ওনার যত্ন নেওয়ার। অনিকেত, পরিবার এমনই হয়। আমি আমার চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। গাল বেয়ে পড়া অশ্রু থামছিলই না। সেই মেয়ে যাকে আমি ঘৃণার চোখে দেখেছিলাম, যে সংসার চালাতে মানুষের অফিসে পরিষ্কারের কাজ করেছিল, যাকে আমি আমার ছেলের জন্য নিচু স্তরের মনে করেছিলাম, আজ সেই মেয়েটিই জগতের একমাত্র ব্যক্তি যে পরিবার শব্দের প্রকৃত অর্থ বুঝেছে। তারা হলে ফিরে এলো। আমি তাড়াহুড়ো করে চোখ মুছলাম আর খবর দেখার ভান করতে লাগলাম। সই ভেতর থেকে একটা সরিষা রঙের পশমি শাল নিয়ে এলো। এটা আমার দিদিমার বোনা শাল। সে আলতো করে আমার গায়ে জড়িয়ে দিয়ে বলল, এটা আমাকে সবসময় খুব ওম দিয়েছে, আশা করি আপনারও ভালো লাগবে। সেই রাতে আমার আপত্তি সত্ত্বেও তারা আমাকে বেডরুমেই শোয়ালো। ওটা ছিল একটা ছোট্ট ঘর, একটা সাধারণ ডাবল বেড, পুরনো আলমারি আর রং চটে যাওয়া ড্রেসিং টেবিল। বিছানার চাদর ছিল সাধারণ সুতির, কিন্তু সেগুলো বারবার ধোয়ার ফলে একদম নরম হয়ে গিয়েছিল। পাশে একটা ছোট টেবিলে তাদের বিয়ের ছবি ছিল। অনিকেতের গায়ে জড়ানো সেই কোটটা দেখে বোঝাই যাচ্ছিল যে ওটা কারো কাছ থেকে চেয়ে আনা হয়েছে, আর সইয়ের পরনে ছিল সেই সাধারণ সাদা শাড়ি যা হয়তো কোনো সেল থেকে কেনা। কিন্তু সেই ছবিতে তাদের দুজনের মুখে যে হাসি ছিল তা এতই শুদ্ধ আর নির্মল ছিল যে কারো চোখ জুবিয়ে যাবে। আপনি নিশ্চিন্তে ঘুমান, অনিকেত আমার কপালে একটা চুমু খেয়ে বলল, ঠিক যেমনটা সে ছোটবেলায় করত। কাল দেখব আমরা কি করা যায়, কিন্তু আজ রাতে আপনি নির্ভার হয়ে ঘুমান, এখানে আপনি নিরাপদ। তারা বাইরে গেল আর দরজা টেনে দিল। সেই সস্তা ল্যাভেন্ডার আগরবাতির গন্ধ আর ভালোবাসায় ভরা ঘরটিতে আমি একাই রয়ে গেলাম। আমি সেই বিছানায় শুয়েছিলাম। ওই দম্পতির কাছে সেটিই ছিল একমাত্র আরামদায়ক জিনিস, আর ওটাও তারা আমাকে বিনা শর্তে দিয়ে দিয়েছিল। আমার চোখে ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই প্রিয়ার সেই সজোরে বন্ধ করা দরজা ভেসে উঠছিল, রোহিতের সেই ৫০০ টাকার নোটটা মনে পড়ছিল, আর তারপর সইয়ের সেই মুখ, যে হাঁটু গেড়ে বসে আমাকে বলেছিল, আপনি আমাদের পরিবার। মধ্যরাতে হলে কিছু একটা নড়াচড়া টের পেয়ে আমি আলতো করে উঠলাম, আর দরজাটা সামান্য ফাঁক করলাম। আমি দেখলাম অনিকেত আর সই সেই ছোট্ট সোফাটায় কোনো মতে নিজেদের গুছিয়ে শোবার চেষ্টা করছে। অনিকেতের পা সোফার বাইরে ঝুলেছিল। সই যাতে পড়ে না যায়
তাই তাকে চাপটে ধরে শুয়েছিল। সরি, অনিকেত ফিসফিস করে বলল। আমি জানি খুব কষ্ট হচ্ছে তোমার। আরে ঠিক আছে রে, সই উত্তর দিল। শুধু এই চিন্তা করো যে মা ভেতরে ওমে আর নিরাপদে ঘুমাচ্ছেন, সেই তৃপ্তির কাছে এই সামান্য কষ্ট কিছুই না। কিছুক্ষণ পর অনিকেত আবার কথা বলল। আমাকে ক্ষমা করে দিও সই, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। তোমাকে এমন অভাবে থাকতে হচ্ছে। তোমার একটা বড় বাড়ি, ভালো জিনিসপত্র আর সুখের জীবন পাওয়া উচিত ছিল। সইয়ের দেওয়া উত্তর শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম। অনিকেত, আমার যা যা চাই তার সব কিছু আমার কাছে আছে। তুমি আছো, আমাদের শরীর ভালো আছে, আমাদের কাজ চলছে, মাথার ওপর ছাদ আছে, আর এখন তো আমরা কোনো একজন মানুষকে সাহায্যও করতে পারছি না। এটা কি কম পাওয়া? অনিকেত, এটাই তো সব, এটাই তো সব। আমি লাখ লাখ টাকা খরচ করে সন্তানদের যে ডিগ্রিগুলো নিয়ে দিয়েছিলাম, তার চেয়ে অনেক বড় জ্ঞান সইয়ের এই কয়েকটা কথাই ছিল। সাধারণ পোশাকে থাকা ওই মেয়েটি সেটা বুঝে গিয়েছিল যা আমার ধনী সন্তানেরা কোনোদিন বুঝতে পারেনি। আসল সার্থকতা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং আপনার কাছে কিছু না থাকলেও অন্যকে দেওয়ার ক্ষমতার মধ্যে থাকে। আমি আবার বিছানায় ফিরে এলাম, আর এবার আমি সত্যিই কাঁদলাম। বালিশে মুখ গুজে গুমরে গুমরে কাঁদলাম, যাতে তারা শব্দ শুনতে না পায়। আমি কাঁদছিলাম কারণ আমি সারা জীবন এমন সন্তানদের জন্য সাম্রাজ্য গড়ে তুলতে নষ্ট করেছি যাদের কাছে টাকা ছাড়া আর কিছুরই দাম নেই। আমি কাঁদছিলাম কারণ আমি সইকে চিনতে কত বড় ভুল করেছিলাম। আমি কাঁদছিলাম কারণ আমি আমার ছোট ছেলেকে প্রায়ই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেই কান্নার মাঝে আনন্দেরও কয়েক ফোঁটা ছিল, কারণ এই বেদনাদায়ক পরীক্ষায় আমি এমন কিছু খুঁজে পেয়েছিলাম যা আমি ভেবেছিলাম চিরতরে হারিয়ে ফেলেছি। এই প্রমাণ যে জগতে আজও নিঃস্বার্থ ভালোবাসা বেঁচে আছে, মনুষ্যত্ব মরেনি, এবং আমার সব সন্তানেরা রাক্ষস হয়ে যায়নি। পরদিন সকালে চা টোস্টের গন্ধে আমার ঘুম ভাঙল। আমি উঠে দেখলাম সই রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। সে সেই গতকালের জলপাই রঙের সোয়েটারটাই পরেছিল। শীতের জন্য হয়তো তার কাছে ওটাই একমাত্র সম্বল। চুলে সেই সাধারণ পনিটেল, মুখে কোনো মেকআপ নেই। শুভ সকাল মা। আমাকে দেখামাত্রই সে হেসে বলল, শান্তিতে ঘুম হয়েছে তো? চা খাবেন না আপনি? সে আমাকে একটা কাপে চা ঢেলে দিল, যা বাজারের সবচাইতে সস্তা চা হবে, কিন্তু তার স্বাদ আজ আমার কাছে যে কোনো ৫ তারা হোটেলের কফির চেয়েও মিষ্টি লাগল। আমরা সেই ছোট্ট টেবিলটাই বসলাম। অনিকেত স্কুলে চলে গিয়েছিল। ক্লাসের প্রস্তুতির জন্য তাকে জলদি বেরোতে হতো। সই চায়ের চুমুক দিয়ে আমার দিকে তাকাল। তার চোখে এক শান্ত সংকল্প ছিল। মা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারেন, এটা আপনারই ঘর। ১ মাস, ১ বছর বা তার চেয়েও বেশি, কিছুতেই কিছু যায় আসে না। তার এই কথাগুলো প্রিয়া আর রোহিতের কথার চেয়ে এতই আলাদা ছিল যেন তারা দুজনার সই এক গ্রহের বাসিন্দা নয়। আমি কৃতজ্ঞ মা। আমি কোনোমতে গলা দিয়ে আওয়াজ বের করলাম, কিন্তু আমি তোমাদের বেডরুমটা এভাবে চিরস্থায়ীভাবে আটকে রাখতে পারি না। আপনি আটকে রাখছেন না, সে উত্তর দিল। আমরা ওটা শেয়ার করছি। যখন কেউ বিপদে থাকে তখন এভাবেই আচরণ করতে হয়। নিজের কাছে যা আছে তা ভাগ করে নিতে হয়। সে সরাসরি আমার চোখের দিকে তাকাল। আমি জানি মা, আমি আপনার মেয়ের জন্য বা আপনার পরিবারের জন্য কোনোদিন নিজেকে যোগ্য মনে করতে পারিনি। সে অতিশয় সততার সাথে কিন্তু নির্ভীকভাবে বলল। তার সেই কথাগুলো আমার বুকের আরপার হয়ে গেল। আপনি অনিকেতের জন্য অনেক কিছু চেয়েছিলেন, এক ধনী বাপের সুশিক্ষিত মেয়ে। আর আমি কে? মানুষের অফিসে পরিষ্কারের কাজ আর বাগান দেখাশোনা করা এক সাধারণ মেয়ে। সই, আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে হাত তুলে আমাকে থামিয়ে দিল। ঠিক আছে, সে বলে চলল, আমি সব বুঝি, কিন্তু আমি আপনাকে একটা কথাই বলতে চাই। আমি আপনার ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো আমার জীবনে আমি কাউকে এত ভালোবাসিনি। আর যদিও আমাদের কাছে খুব বেশি টাকা নেই, যদিও আমরা বাংলোয় থাকি না, তবু আমি একটা নিশ্চয়তা দিচ্ছি, অনিকেত প্রতিদিন এটা অনুভব করবে যে কেউ তাকে প্রশংসা করছে, তাকে ভালোবাসছে আর তাকে শ্রদ্ধা করছে। আর এখন আপনারও ঠিক সেভাবেই যত্ন নেওয়া হবে। তার সেই কথাগুলো আমাকে পুরোপুরি চুরমার করে দিল। গত কয়েকদিন ধরে আমি যে দৃঢ়তার মুখোশ পরে চলছিলাম, তা এক পুরনো দালানের মতো ধসে পড়ল। সেই ছোট্ট ডাইনিং টেবিলের উপর, যার কান ভাঙা কাপে চা খাচ্ছিলাম, সেখানে আমি কাঁদলাম। এত কাঁদলাম যে গত কয়েক দশকে হয়তো আমি এভাবে কাঁদিনি। সই উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। সে কিছু বলল না, সে আমাকে কোনো মিথ্যে শব্দ দিয়ে শান্ত করার চেষ্টাও করল না। আমি যখন ভেতর থেকে ভেঙে পড়ছিলাম,
তখন সে শুধু আমাকে আগলে ধরে দাঁড়িয়ে রইল। তার সেই সোয়েটার আমার সব অশ্রু শুষে নিল। যখন আমার কথা বলার মতো শক্তি ফিরে এলো, তখন আমি তাকে সত্যটা বললাম। তুমি ঠিকই বলেছ সই, আমি তোমাকে কোনো দিন উপযুক্ত মনে করিনি। আমি তোমার দিকে তাকিয়েছি আর শুধু দারিদ্র্য দেখেছি। আমি তোমার সীমাবদ্ধতা দেখেছি। তুমি কি নও সেটাই আমি দেখে এসেছি, কিন্তু তুমি আসলে কি সেটাই দেখা বাকি থেকে গিয়েছিল। আমি মস্ত বড় ভুল করেছি রে। আমার নিজের উপর খুব লজ্জা হচ্ছে। সই একটু সময় নিয়ে বলল, মানুষ ভুল করে। সে খুব সহজভাবে বলল, গুরুত্বপূর্ণ বিষয় হল ভুল বোঝার পর আমরা কি করি। সে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিল। কাজের চাপে হাত দুটো খসখসে হয়ে গিয়েছিল, নখ কাটা ছিল, কোনো নেল পলিশ ছাড়াই, আর বাগানে কাজ করার কারণে নখের ভেতরে একটু মাটি আটকে ছিল। ওগুলো ছিল কঠোর পরিশ্রমী হাত, সৎ হাত। আর সেই হাত প্রিয়ার সেই হাজার হাজার টাকা দিয়ে ম্যানিকিওর করা হাতের চেয়েও লাখো গুণ দামি। সই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলে চললাম, যখন এই সব কিছু মিটে যাবে, আমার পরিস্থিতি ঠিক হবে, তখন আমি তোমাকে এই সব কিছুর প্রতিদান দেব। এটা আমার কথা রইল। সে আলতো করে মাথা নাড়ল। আমার প্রতিদান চাই না মা, আমরা কোনো হিসেব লিখছি না, আমরা পরিবার, ব্যাস এটুকুই। আবার সেই একই শব্দ, পরিবার। প্রিয়া আর রোহিত এই শব্দটা শুধু আমার কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্যবহার করেছিল। তুমি আমাদের মা, ফ্যামিলি, তারা তখনই বলতো যখন তাদের চেক দরকার হতো। কিন্তু যখন আমার তাদের দরকার ছিল, তখন এই শব্দটা তাদের অভিধান থেকে গায়েব হয়ে গিয়েছিল। সই এই শব্দটা অন্য অর্থে ব্যবহার করছিল। তার কাছে পরিবার মানে দায়িত্ব, তার অর্থ ত্যাগ, তার অর্থ বিপদে ঘরের দরজা অবারিত করা, বন্ধ করা নয়। সেই দিনটা আমি তাকে ঘরের কাজে সাহায্য করে কাটালাম। আমি জেদ ধরেছিলাম কাজ করার জন্য। সই দুপুরে মানুষের বাড়ি আর অফিসে পরিষ্কারের কাজে যেত। যাওয়ার আগে সে আমার জন্য কিছু সহজ কাজের তালিকা দিয়ে গেল। কাপড় ভাঁজ করা, থালাবাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া। এগুলো এমন সব কাজ ছিল যা আমি কত বছর করিনি তার কোনো হিসেব নেই, কারণ আমার কাছে চাকর বাকরের ফৌজ ঝাঁকত। কিন্তু সেই ছোট্ট রান্নাঘরের সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালাবাসন মাজার সময় একদিকে যেমন আমার নিজেকে ছোট মনে হচ্ছিল, ঠিক তেমনি এক অদ্ভুত হালকা ভাবও অনুভব করছিলাম। আমার হাত দুটো, যেগুলোর কোটি টাকার চেকে সই করার অভ্যেস ছিল, সেগুলো এখন একটা পুরনো স্পঞ্জ দিয়ে পোড়া থালাবাসন মাজছিল। আর প্রতিটি থালা মাজার সময় আমার মনে হচ্ছিল আমি শুধু থালা মাজছি না, বরং আমার মনের ওপর জমা হওয়া অহংকারের জঞ্জাল পরিষ্কার করছি। বিকেলে যখন অনিকেত স্কুল থেকে ফিরল, তখন আমি রান্না করছিলাম। তাদের কোটার চাল ডাল থেকে যা সামান্য কিছু ছিল, তা দিয়েই আমি সাধারণ খাবার বানিয়েছিলাম। আমার হাতের বানানো পোলাও, আলাদা কিছুই ছিল না, কিন্তু ওটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। মা, সে অবাক হয়ে বলল, তোমার এগুলো করার কোনো দরকার ছিল না। আমার করতে ইচ্ছে করছে রে, আমি উত্তর দিলাম। আমি অন্তত এটুকু করতে পারি। আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া করলাম। আমরা সাধারণ বিষয় নিয়েই গল্প করলাম। অনিকেত তার এক ছাত্রের কথা বলল, যাকে পড়তে গিয়ে খুব কষ্ট হতো, কিন্তু আজ সে কারো সাহায্য ছাড়াই একটা পুরো প্যারাগ্রাফ পড়েছে। এটা বলার সময় অনিকেতের চোখে যে গর্ব ঝিলিক ঝিলছিল, তা দেখে আমি একটা বিষয় বুঝতে পারলাম। আমার বাকি সন্তানরা, প্রিয়া আর রোহিত, সাফল্য বলতে বোঝায় টাকা আর স্ট্যাটাস। কিন্তু অনিকেতের কাছে সাফল্য মানে সে কতজন মানুষের জীবনে পরিবর্তন আনতে পারল, প্রতিদিন কত ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটাতে পারল। প্রিয়া হয়তো তার অধীনে কাজ করা কর্মচারীদের নামও জানে না। রোহিতের কাছে তার পেশেন্টরা শুধু এক একটা কেস আর আয়ের উৎস। কিন্তু অনিকেত তার ক্লাসের প্রতিটি ছাত্রের পুরো কাহিনী জানে। সে জানে কোন ছেলেটা সকালে না খেয়ে স্কুলে এসেছে, কার বাড়িতে অশান্তি চলছে, আর কার এমন একজন বড় মানুষের প্রয়োজন যে তার উপর বিশ্বাস রাখবে। আর এই সব সে কেন করছিল? এমন এক বেতনের জন্য, যাতে ঘর ভাড়া দেওয়াও টেনেটুনে সম্ভব হতো। সে কোনোদিন অভিযোগ করেনি, কোনোদিন মান সম্মানের আশা করেনি। সে এটা শুধু এই জন্যই করছিল, কারণ সে মনে করত এটাই সঠিক কাজ। সেই রাতে আবারও তারা আমাকে জোর করে বিছানায় শোয়াল। আমি সেই ছোট্ট ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে জেগে পড়ে থাকলাম। কাল অ্যাডভোকেট দেশপাঙ্গেরা আসবেন। কাল সত্য বেরিয়ে আসবে। কাল সেই পরীক্ষা শেষ হবে, যা আমি এত রাগ আর জেদ নিয়ে শুরু করেছিলাম। কিন্তু এখন এই দম্পতির বিছানায় শুয়ে থাকার সময়
যারা আমাকে কিছু না চেয়েই সব কিছু দিয়েছে। আমার মনে কোনো রাগ ছিল না, সেখানে ছিল শুধু লজ্জা। আমার নিজের ওপর লজ্জা হচ্ছিল, কারণ আমি অনিকেতকে নিয়ে সন্দেহ করেছিলাম, কারণ আমি বছরের পর বছর তাকে তার ভাই বোনের সাথে তুলনা করেছি আর তাকে ছোট করে দেখেছি। আমার মনে হতো যে শিক্ষক হওয়া মানে সে তার কেরিয়ারটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আজ বুঝতে পারলাম অনিকেতই আমার একমাত্র সন্তান, যে আমার দেওয়া শিক্ষার সার্থকতা বজায় রেখেছে। শিক্ষার উদ্দেশ্য শুধু সম্পদ জমানো নয়, বরং একজন ভালো মানুষ হওয়া, আর একমাত্র অনিকেতই সেটা অর্জন করতে পেরেছে। সইয়ের কথা ভেবেও আমার খুব লজ্জা হচ্ছিল। কতবার ফ্যামিলি আড্ডায় আমি তাকে কৌশলে বাদ দিয়েছি, কতবার সফল পুরুষদের স্ত্রীদের উদাহরণ দিয়েছি এটা বোঝাতে যে অনিকেতের আসলে কেমন মেয়ে পাওয়া উচিত ছিল। যখনই আমার চেহারায় অসন্তোষ ফুটে উঠেছে, সই নিশ্চয়ই প্রতিবার সেটা অনুভব করেছে। আমার প্রতিটি ছোটখাটো নিষ্ঠুরতার ক্ষত সে সহ্য করেছে। আর তবুও যখন আমি তার দরজায় একজন ভিখারিনী হয়ে দাঁড়ালাম, সে আমাকে জড়িয়ে ধরল। অনেক রাত পর্যন্ত আমি হলঘর থেকে তাদের গলার আওয়াজ পাচ্ছিলাম। তারা জেগেই ছিল। আমি আস্তে করে উঠে দরজার কাছে গেলাম। এবার আড়ি পাতা নয়, বরং সেই দুজন মানুষকে আরও ভালো করে বুঝতে, যারা আমাকে গত কয়েক বছরে কেউ দেখায়নি এমন মনুষ্যত্ব দেখিয়েছে। তোর কি মনে হয় রে, মা ভালো হয়ে যাবেন তো? সইয়ের গলায় গভীর উদ্বেগ ছিল। জানি না রে, আমি মাকে কোনোদিন এমন দেখিনি, এতটা পরাজিত, এতটা অসহায়। কাল আমি কাজে যাওয়ার আগে স্বর্ণকারের কাছে যাব। আংটি বিক্রি করে যে কটা টাকা পাওয়া যাবে তা দিয়ে ওনার জন্য পুষ্টিকর খাবার, ফল আর ওষুধ নিয়ে আসব। উনি খুব দুর্বল হয়ে পড়েছেন। তারা এখনও সেই আংটি বিক্রির কথাই ভাবছিল। তাদের কাছে থাকা একমাত্র মূল্যবান সম্পদটা তারা সত্যিই বিক্রি করে দিতে যাচ্ছিল। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর অনিকেত বলল, কিন্তু সই, একটা বিষয় আমি বুঝতে পারছি না। মা এত বুদ্ধিমান বিজনেসম্যান, তিনি এই সাম্রাজ্য হারালেন কিভাবে? তিনি তো সবসময় খুব সতর্ক থাকতেন। কেন যেন অদ্ভুত লাগছে সবকিছু। সই একটু সময় নিয়ে বলল, বুদ্ধিমান মানুষেরও ভুল হয় রে। হয়তো ভুল মানুষের উপর বিশ্বাস করেছিলেন, ওটা বড় কথা নয়। বড় কথা হল তিনি এখন আমাদের সাথে আছেন এবং আমরা ওনাকে সাহায্য করব। আমার ভয় লাগছে অনিকেত, সে অকপটে স্বীকার করল। আমার ভয় হচ্ছে আমি ওনার তেমন যত্ন নিতে পারব কিনা যেমনটা উনি আমার নিয়েছিলেন। তিনি আমাকে সব কিছু দিয়েছেন, পড়াশোনা, সুযোগ, আর আমি ওনাকে কি দিচ্ছি? একটা পুরনো জীর্ণ ঘর আর খুব সাধারণ জীবন। অনিকেত, সই দৃঢ়ভাবে বলল, তুমি ওনাকে সেই একমাত্র জিনিসটা দিচ্ছ যা প্রকৃত অর্থে মূল্যবান। তুমি ওনাকে ভালোবাসা দিচ্ছ। এর দাম যে কোনো বাংলো বা ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক বেশি। ওনার জন্যে নয় রে, অনিকেত বিষণ্ণ মনে বলল। ওনার পুরো জীবনটা ম্যাটেরিয়াল সাকসেস আর সাম্রাজ্য গড়ে তোলার চারপাশেই ঘুরেছিল। ওনার এখন কি মনে হচ্ছে আমাদের সম্পর্কে? আমাকে এই ছোট ঘরে দেখে, আমি ওনাকে কিছুই দিতে না পারছি দেখে ওনার কি আমার ওপর লজ্জা হচ্ছে? সই চিন্তিতভাবে বলল, হয়তো ওনার ঠিক এটাই দেখার দরকার ছিল যে সাফল্যের মাপকাঠি স্কোয়ার ফিট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যায় হয় না। সাফল্য মানে এটাই যে যখন তোমার সব কিছু শেষ হয়ে যায়, তখন তোমার পাশে এসে দাঁড়ায় কে। সইয়ের কথাগুলো হাওয়ায় ভাসতে থাকল। সে ঠিক ছিল, শতভাগ ঠিক। এই পরীক্ষা যা আমি আমার সন্তানদের মূল্য বাছাই করার জন্য নিয়েছিলাম, তা এখন আমারই নিজের মূল্য বাছাই করছিল। সে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে আমি কোথায় কোথায় ব্যর্থ হয়েছি, আমি তাদের কি ভুল পাঠ দিয়েছি, কি ভুল আদর্শ শিখিয়েছি। প্রিয়া আর রোহিত আমারই সৃষ্টি, আমিই তাদের এমন বানিয়েছি। আমিই শিখিয়েছি যে টাকাই সব সমস্যার সমাধান, মেকি আধিপত্যই গুণের চেয়ে বড়, আর সাফল্যের অর্থ হল শুধু বস্তুর মালিকানা। আর তারা সেই পাঠ খুব ভালোভাবে রপ্ত করেছে। শুধু অনিকেতই সেই বিষাক্ত প্রভাব থেকে বেঁচে গিয়েছিল। আমার অসন্তোষ সত্ত্বেও সে নিজের আলাদা পথ বেছে নিয়েছিল। সে অসহ্যের মতো একজন জীবনসঙ্গী পেয়েছে যার আদর্শ আর মূল্যবোধের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আর তারা দুজনে মিলে এমন কিছু কামিয়েছে যা প্রিয়া আর রোহিতের কাছে কোনোদিন ছিল না। জীবন কাটানোর আসল অর্থ আর উদ্দেশ্য। আমি ভারাক্রান্ত মনে আবার বিছানায় এলাম। কাল সব কিছু বদলে যাবে। অ্যাডভোকেট দেশপাণ্ডে আসবেন, কাগজপত্র আসবে, সত্য বেরিয়ে আসবে। তারা জানবে যে আমি কোনোদিন রাস্তায় আসিনি, এই সবটাই ছিল একটা নাটক। কিন্তু এই নাটক আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি সত্য উন্মোচিত করেছে, শুধু আমার সন্তানদেরই নয়, আমার নিজেরও।
সব শেষে আমি মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। জানতাম যে কাল যখন সূর্য উঠবে তখন এই বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় নাটকের শেষ অঙ্ক শুরু হবে। সত্য প্রকাশ পাবে, বিচার হবে, হিসেব চুকিয়ে দেওয়া হবে। কিন্তু এটাও জানতাম যে কালকের পর থেকে আর কিছুই আগের মতো থাকবে না। প্রিয়া আর রোহিতের সাথে সম্পর্ক হয়তো চিরতরে চুকে যাবে, আর অনিকেত ও সইয়ের সাথে সম্পর্ক কেমন করে বদলাবে তা আমি এখনও বুঝতে পারছি না। শুধু একটা বিষয় আমার নিশ্চিত ধারণা ছিল, এই যে দুই প্রাণ যারা এক পুরনো সোফায় জড়াজড়ি করে শুয়ে আছে, যারা বিয়ের আংটি বেচতে রাজি ছিল এমন এক মহিলার জন্য যে তাদের সব সময় তুচ্ছ করেছে, তারা পৃথিবীর সব সুখ পাওয়ার যোগ্য। আর কাল আমি তাদের সেটা দেব। ভোরের আগেই আমার ঘুম ভেঙে গেল। অ্যাডভোকেট দেশপাণ্ডে দেওয়া সেই ফোনটা আমার কোটের ভেতরের পকেটে লুকানো ছিল। আমি কাঁপা কাঁপা হাতে ওটা বের করলাম। সকাল 5:30 বাজে। মুখস্থ করা নম্বরটা ডায়াল করলাম। দ্বিতীয় রিংয়েই দেশপাণ্ডে ফোন ধরলেন। সুমিত্রা দেবী? ঘুমের ঘোরেই তিনি সতর্কভাবে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? কিছু হয়েছে? আমি ঠিক আছি, আমি ফিসফিস করে বললাম, যাতে অনিকেত আর সইয়ের ঘুম না ভেঙে যায়। সময় হয়েছে, সকাল 9টায় আসবেন, কাগজপত্র আনবেন, সিকিউরিটি টিম আনবেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী সব করবেন। খানিকক্ষণ ওপাশে নীরবতা ছিল। আপনি নিশ্চিত তো? তিনি জিজ্ঞেস করলেন। একবার এটা করে ফেললে কিন্তু আর ফেরার পথ থাকবে না। আমি নিশ্চিত, আমি উত্তর দিলাম। হয়তো জীবনে প্রথমবারের মতো আমি কোনো বিষয়ে এতটা নিশ্চিত ছিলাম। 9টায় দেখা হচ্ছে। ফোনটা রেখে আবার লুকিয়ে ফেললাম। সেই সস্তা খয়েরি রঙের জানালার পর্দা দিয়ে ভোরের প্রথম আলো আসছিল। আমি ওটার দিকে তাকিয়ে বিছানায় বসে রইলাম। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো চিত্র বদলে যাবে। মুখোশ খুলে পড়বে, আর আমাকে আমারই খুঁজে বার করা সত্যের মুখোমুখি হতে হবে। আমি উঠে শোবার ঘরের বাইরে এলাম। অনিকেত আর সই তখনও সোফায় ঘুমাচ্ছিল। তাদের এই কষ্টে শুয়ে থাকতে দেখে আমার খুব খারাপ লাগল। অনিকেতের হাত মেঝের দিকে ঝুলেছিল, সইয়ের মাথা সোফার হাতলে অদ্ভুতভাবে বেঁকেছিল। কিন্তু ঘুমের মধ্যেও তাদের হাত একে অপরের সাথে জড়িয়েছিল। আমি শান্তভাবে কফি বানালাম, কোটায় পাওয়া পাউরুটি সেঁকে নিলাম। সত্যের বিস্ফোরণ হওয়ার আগের এই শেষ মুহূর্তগুলোতে আমি তাদের জন্য অন্তত এইটুকু সেবা করতে পারি। সইয়ের আগে ঘুম ভাঙল। সে আমাকে রান্নাঘরে দেখে সেই ক্লান্ত কিন্তু অকৃত্রিম হাসি দিয়ে স্বাগত জানাল। আপনি এত জলদি উঠে পড়েছেন? অনিকেতের যাতে ঘুম না ভাঙে তাই সতর্ক হয়ে সে বলল, ঘুমিয়ে এলো না রে। আমি স্বীকার করলাম, আমি ভাবছিলাম। সে কাছে এলো এবং আমার দেওয়া কফির কাপটা নিল। কি নিয়ে ভাবছিলেন? সে কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, কিন্তু তার মধ্যে কোনো চাপের সুর ছিল না। তোমাদের দুজনের কথা, আমি সততার সাথে বললাম। তুমি আমার জন্য কি করেছ আর কি করতে প্রস্তুত আছো সেটা নিয়ে। সই কফির চুমুক দিল। কাপের ওপর দিয়ে তার চোখ দুটো যেন আমাকে দেখছিল। তার নজর এমন এক শান্ত বুদ্ধিমত্তা প্রকাশ করছিল যা বলছিল যে হয়তো সে আমার ধারণার চেয়েও বেশি কিছু বুঝতে পেরেছে। মা, সে ধীরে ধীরে বলল, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো না, আমি বললাম, যদিও আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। আপনার উত্তর দেবার ইচ্ছা না থাকলে দেবেন না, সে বলতে থাকল। কিন্তু কিছু বিষয় তো কোনো মিল পাচ্ছি না। আপনার মতো একজন নারী, যার এত অভিজ্ঞতা, যিনি এত বুদ্ধিমান, তিনি এত কিছু হঠাৎ করে কিভাবে হারাতে পারেন? আর আপনি সাহায্যের জন্য অন্য কোনো পথ খোঁজার বদলে সরাসরি হেঁটে আমাদের দরজায় এলেন কেন? আমি জমে গেলাম। সই আমার দিকে যে নজরে তাকাচ্ছিল তা কোনো আসামিকে দেখার নজর ছিল না, বরং কৌতূহলী নজর ছিল। সে আমার কাছ থেকে একটা স্পষ্ট ব্যাখ্যা আশা করছিল, কারণ তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আমার আচরণের অসঙ্গতিগুলো ধরে ফেলেছিল। আমি কিছু উত্তর দেওয়ার আগেই অনিকেত একটু গুঙানির আওয়াজ করে জেগে উঠল। সোফায় আড়ষ্ট হয়ে ঘুমানোর ফলে তার পিঠে নিশ্চয়ই ব্যথা হচ্ছিল। গুড মর্নিং, ঘাড় মাসাজ করতে করতে সে বলল। কটা বাজে? 7টা বাজে রে, সই বলল, কিন্তু তার নজর আমার দিক থেকে সরল না। আমরা গল্প করছিলাম। অনিকেত উঠে আমাদের কাছে এলো। সে পরিবেশের চাপা উত্তেজনা অনুভব করতে পারল। কিছু হয়েছে কি? সে আমাদের দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। সইয়ের চেহারা নরম হয়ে গেল। কিছু না রে, এমনি কথা বলছিলাম। কিন্তু আমি জানতাম সে বুঝে গেছে, অথবা অন্তত সন্দেহ তো করছেই।
যে মেয়েটিকে সবাই তুচ্ছ করেছে, যাকে মূর্খ ভেবেছে, তার মধ্যে এমন এক বোধশক্তি ছিল যা দামি বিশ্ববিদ্যালয়ে পড়া আমার অন্য সন্তানদের মধ্যে কোনোদিন দেখা যায়নি। আমি তোমাদের কিছু বলতে চাই, কিন্তু শব্দ গলায় আটকে গেল। অনিকেত আমার কাঁধে হাত রাখল। যাই হোক মা, আমরা আছি না? সই আবারও কথা বলল। আপনি কিছু বলার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিছুই যায় আসে না। সইয়ের কণ্ঠস্বর ছিল শান্ত ও দৃঢ়। আপনি কোনো রহস্য লুকিয়ে রেখেছেন তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি আমাদের কোনো পরীক্ষা নিয়েছেন কিনা তাতেও যায় আসে না। তবুও আমরা আপনার জন্য দরজা খুলেই রাখতাম। তবুও আমরা আপনাকে আমাদের বিছানা ছেড়ে দিতাম। আর আবারও যদি তেমন সময় আসে, আমরা ঠিক এটাই করব। আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তুমি জানতে? আমি কোনো মতে জিজ্ঞেস করলাম। আমার সন্দেহ ছিল, সে সংশোধন করে দিল। আপনি যখন থেকে এসেছেন, আপনার কথা বলা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর কিছু সূক্ষ্ম বিষয় সবকিছু ঠিক মিল ছিল না। কিন্তু আমি ঠিক করেছিলাম যে তাতে কিছু যায় আসে না, কারণ এটা যদি পরীক্ষাও হয় তার উত্তর তো একটাই হবে, আপনাকে স্বাগত জানানো, আপনার যত্ন নেওয়া আর আপনাকে ভালোবাসা। অনিকেত বিভ্রান্ত হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। তোমরা এসব কি বলছ? সই ওর দিকে মায়াভরা চোখে তাকালো। তোমার মা ভিখারিনী নন রে অনিকেত। অন্তত আমার তো তাই মনে হয়। আমার মনে হয় এটা একটা পরীক্ষা ছিল, যে আমরা কেমন আচরণ করি সেটা দেখার জন্য। অনিকেত চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। এটা কি সত্যি মা? সে জিজ্ঞেস করল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, আমি ফিসফিস করে বললাম, এটা সত্যি। হ্যাঁ, এটা সত্যি। আমি কান্নারত কণ্ঠে স্বীকার করলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মন থেকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম অনিকেত হয়তো রেগে যাবে, চিৎকার করবে। ভেবেছিলাম আমার এমন নাটকের কারণে তারা রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু অনিকেত তেমন কিছুই করল না। সে শুধু আমাকে নিজের কাছে টেনে নিল আর শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মাথা রেখে কাঁদছিলাম। কেন মা? সে সবশেষে জিজ্ঞেস করল। কেন করলে এসব? কেন? আমি জানতে চেয়েছিলাম। আমি হেকচা তুলে বললাম, আমি দেখতে চেয়েছিলাম যে শুধু মা হিসেবে আমাকে কে ভালোবাসে, আর কার কাছে আমি শুধু টাকার গাছ। আর এই পরীক্ষায় যা দেখলাম তাতে আমার বুক ফেটে যাচ্ছে রে। আমি তাদের সব বললাম। প্রিয়া লোকলজ্জার ভয়ে কিভাবে দরজা বন্ধ করল, রোহিত ৫০০ টাকা দিয়ে কিভাবে আমাকে তাড়িয়ে দিল, আর শুধু এই দুজনই আমাকে কোনো শর্ত ছাড়াই কিভাবে আপন করে নিল, সব কথা বলে আমি হালকা হলাম। আমার কথা শেষ হওয়ার পর সই যা বলল তা আমি কোনো দিন ভুলব না। সে শান্তভাবে বলল, তাহলে আপনার পরীক্ষা সফল হয়েছে। আপনি সত্যটা জানতে পেরেছেন, আর আমরাও নতুন কিছু জানতে পারলাম। তোমরা কি জানলে? আমি জিজ্ঞেস করলাম। এটাই যে কেউ যখন দেখছে না তখনও আমরা সঠিক কাজটাই করি, সই বলল। আমাদের সংস্কারগুলো সত্যিই আমাদের অন্তরের, ওগুলো শুধু দেখানোর জন্য নয়। অনেকে তাতে যোগ করল, আর আমরা এটাও বুঝতে পারলাম মা, যে তোমার এখন অনেক ভালোবাসা আর সাহচর্যের প্রয়োজন, কারণ যে মা নিজের সন্তানদের পরীক্ষা করার জন্য এই পর্যায় পর্যন্ত যেতে পারেন, তিনি ভেতর থেকে অনেক বেশি আহত। সে ঠিক ছিল, শতভাগ ঠিক। আমি ঘড়িতে টাকালাম, ৮:০০ বাজে। আর ৪৫ মিনিটের মধ্যে উকিল দেশপাণ্ডে সব কাগজপত্র, সিকিউরিটি টিম আর প্রমাণ নিয়ে চলে আসবেন। আরও একটা কথা, আমি চোখ মুছতে মুছতে তাদের বললাম, ৯টায় আমার উকিল আসছেন। তিনি সত্য প্রকাশ করবেন যে আমি আসলে কে, আর তারপর প্রিয়া ও রোহিতকে তাদের আচরণের পরিণাম ভোগ করতে হবে। কেমন পরিণাম? অনিকেত সংশয় নিয়ে জিজ্ঞাসা করল। আমি আজই আমার উইলপত্র পরিবর্তন করব, আমি কঠোরভাবে বললাম। তারা আমার জন্য দরজা বন্ধ করেছে, এবার আমি তাদের জন্য আমার সিন্দুক বন্ধ করব। আমার সাম্রাজ্যের সব সম্পত্তি এখন থেকে শুধু তোমাদের দুজনের হবে। আমার কথা শুনে অনিকেত ধাক্কা খেয়ে পিছিয়ে গেল, যেন সে শক খেয়েছে। না, সে সঙ্গে সঙ্গে বলল, তুমি এমনটা করতে পারো না, ওরাও তো তোমারই সন্তান। ওই সন্তানরা যারা আমাকে প্রত্যাখ্যান করেছে যখন আমার তাদের সবচাইতে বেশি প্রয়োজন ছিল। আমার কণ্ঠ চড়ে গেল। তাদের কাছে আমার জীবনের চেয়ে তাদের রেপুটেশন বেশি দামি মনে হয়েছে। আর তোমরা দুজন, তোমরা আমার জন্য তোমাদের বিয়ের আংটি বেচতে গিয়েছিলে। সই মাঝপথে আমাকে থামিয়ে দিল। মা, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, আপনার রাগটাও বুঝছি, কিন্তু সন্তানদের সম্পত্তি থেকে বেদখল করে আপনার ভাঙা মন জোড়া লাগবে না।
এতে শুধু ঘৃণা বাড়বে, সম্পর্কের দূরত্ব বাড়বে। এটা প্রতিশোধের প্রশ্ন নয়, আমি যুক্তি দেখালাম, যদিও মনের এক কোণে জানতাম যে এটা প্রতিশোধী। এটা পরিণামের প্রশ্ন। তাদের এটা বোঝা উচিত যে মানুষকে আবর্জনার মতো ব্যবহার করে তারা পুরস্কারের আশা করতে পারে না। অনিকেত হতাশ হয়ে সোফায় বসে পড়ল। সে মাথা ধরে বসে থাকল। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে মা, সে বিড়বিড় করল। আমার তোমার টাকা চাই না, আমার কোনোদিনও ওসব চাইনি। আমি শিক্ষক হওয়ার সিদ্ধান্ত এই জন্যই নিয়েছিলাম কারণ আমি সম্পদ জমানোর চেয়ে বেশি অর্থপূর্ণ জীবন কাটাতে চেয়েছিলাম। আমি জানি, আর সেজন্যই তুমি ওই সম্পত্তির যোগ্য, কারণ তোমার ওটার প্রতি লোভ নেই। তুমি বোঝো যে টাকা একটা মাধ্যম মাত্র, ওটাই জীবনের শেষ লক্ষ্য নয়। সই আমাদের সামনে হাঁটু গেড়ে বসল। আজকেই কোনো চরম সিদ্ধান্ত নেবেন না, সে বলল। দেশপাণ্ডে কাকাকে আসতে দিন, সত্য বেরিয়ে আসুক, কিন্তু উইল এখনই বদলাবেন না। নিজেকে একটু সময় দিন। প্রিয়া, রোহিত, তাদেরকেও একটু সময় দিন। কে জানে, যখন তারা তাদের আচরণের কথা জানবে, যখন তারা সত্যের মুখোমুখি হবে, হয়তো তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে। আমি দেশপাণ্ডের নম্বর ডায়াল করলাম। প্ল্যানে একটু বদল আছে। তিনি ফোন ধরতেই আমি বললাম, উইলের পেপার বাদে বাকি সব নিয়ে আসুন। আমি শুধু জবাবদিহিতা চাইতে চাই, কাউকে ফাঁসি দিতে চাই না, বুঝেছেন? ঠিক 9টার সময় বাইরে গাড়ির শব্দ হল। আমি জানলা দিয়ে দেখলাম দুটো চকচকে এসইউভি বাইরে এসে থামল। প্রথম গাড়ি থেকে অ্যাডভোকেট দেশপাণ্ডে আর ওনার অ্যাসিস্ট্যান্ট নামলেন। দ্বিতীয় গাড়ি থেকে 4 জন হৃষ্টপুষ্ট বডিগার্ড নামল। আশেপাশের প্রতিবেশীরা জানলা দিয়ে উঁকি মারতে লাগল। তারা দরজায় কড়া নাড়ার আগেই আমি অনিকেতকে দরজা খুলতে বললাম। দেশপাণ্ডে ভেতরে এলেন। তিনি আমার দিকে তাকালেন আর এক মুহূর্তের জন্য চিনতেই পারলেন না। ঈশ্বর, সুমিত্রা দেবী, তিনি নিচু স্বরে বললেন। আপনার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। অনিকেত আর সই লজ্জা পেয়ে আর একটু ভয়েই সামনে এলো। দেশপাণ্ডে ওনার ব্রিফকেস খুললেন এবং কাগজপত্র বের করলেন। এগুলো আপনার কোম্পানিগুলোর অ্যাকাউন্ট স্টেটমেন্টস। তিনি কাগজগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, সব কিছু ঠিকঠাক চলছে। আপনার অনুপস্থিতিতে বোর্ড অফ ডিরেক্টরসরা ঠিকঠাকভাবে সামলেছেন। আপনার মা দেশের অন্যতম ধনী নারীদের একজন। তিনি শুধু নিজের সন্তানদের পরীক্ষা করার জন্য এই দারিদ্র্যের নাটক করেছিলেন। সই মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। আমরা আমাদের আংটি বিক্রি করতে যাচ্ছিলাম। তার কণ্ঠস্বর কাঁপছিল। আর আপনি এমন হাজারো আংটি এক মুহূর্তে কিনে ফেলতে পারতেন। 10টা বাজতে 5 মিনিট বাকি থাকতে প্রিয়ার গাড়ি এলো। 2 মিনিট পর রোহিত এলো। তারা দরজার দিকে এগিয়ে এলো। মায়ের উকিল এখানে কেন আসবে? প্রিয়ার বিরক্ত কণ্ঠ শোনা গেল। তাও আবার অনিকেতের বাড়িতে? এটা কতটা বাল খেলল? রোহিত বলল, চলো তাড়াতাড়ি শেষ করি, আমার একটাই সার্জারি আছে। দরজা খুলতেই প্রিয়া আর রোহিত ঘরে ঢুকে পড়ল। তারা আমাকে খুঁটিয়ে দেখল। তুমি কি এখানে আসার মতো টাকা জোগাড় করতে পারলে? রোহিত সেই তুচ্ছতাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করল। আমি প্রথমে তোমার দরজায় গিয়েছিলাম প্রিয়া। আমি তোমাকে বলেছিলাম যে আমার সব শেষ হয়ে গেছে, আর তুমি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলে। কেন? কারণ তোমার ভয় ছিল যে ক্লাবের বন্ধু আর প্রতিবেশীরা কি বলবে। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি রোহিতের দিকে ফিরলাম। আর তুমি আমাকে 500 টাকা দিলে যেন আমি এক বিরক্তিকর ভিখারি। কিন্তু অনিকেত আর সই, আমি সোফায় বসা ওই দম্পতির দিকে আঙুল দেখালাম। ওরা সঙ্গে সঙ্গে দরজা খুলেছে। ওরা আমাকে ওদের বিছানা দিয়েছে, খাবার দিয়েছে। দেশপাণ্ডে মাঝখানে হস্তক্ষেপ করলেন। সুমিত্রা দেবীর দেউলিয়া অবস্থা হয়নি। ওনার মোট সম্পত্তি আজকের হিসেবে প্রায় $58 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 480 কোটি টাকা। প্রিয়া আর রোহিত সেই কাগজগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু যা দেখছিল তাতে বিশ্বাস করতে পারছিল না। প্রিয়া ধপ করে চেয়ারে বসে পড়ল। রোহিত একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। অনিকেত সোফা থেকে উঠে দাঁড়াল। তোমরা দুজনে আমাকে বছরের পর বছর ব্যর্থ হিসেবে বিবেচনা করেছ, যেন শিক্ষক হওয়া মানে আমাদের বংশের মুখে চুনকালি দেওয়া। আর যখন মা আমার দরজায় এলেন ময়লা মাখা ভীত অবস্থায়, তখন আমি এক মুহূর্তের জন্য চিন্তা করিনি, কারণ আমাকে এভাবেই বড় করা হয়েছে, শর্তহীনভাবে ভালোবাসতে। প্রিয়া কাঁদতে শুরু করল। আমাকে ক্ষমা করো মা, সে চিৎকার করে উঠল। আমি সত্যিই জানতাম না, তোমাকে একদম ভিখারিনীদের মতো দেখাচ্ছিল। ঠিক এখানেই তো ভুলটা হচ্ছে প্রিয়া। আমি শান্ত কিন্তু গম্ভীর গলায় বললাম, তোমাকে ভালো ব্যবহার করার জন্য আমার তোমার মা হতে হয়? আমি অচেনা হলেও তোমার আমাকে ওভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। উকিল দেশপাণ্ডে গলা পরিষ্কার করলেন। সুমিত্রা দেবী আজ আমাকে উইল পরিবর্তনের কাগজপত্র আনতে বলেছিলেন।
প্রিয়া আর রোহিতকে উত্তরাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করে সব সম্পত্তি অনিকেত আর সইয়ের নামে লিখে দেওয়ার জন্য। প্রিয়ার কান্না 1 সেকেন্ডে থেমে গেল। মা, তুমি এমনটা করতে পারো না। রোহিতও ফেটে পড়ল। এটা আনফেয়ার মা, তুমি আমাদের এমন এক পরিস্থিতিতে ফেললে যেখানে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক ছিল। সই এক পলক ওরের দিকে তাকাল। তোমার এখনও অনুশোচনা হয়নি প্রিয়া, সে অবশেষে বলল। তুমি শুধু তোমার উত্তরাধিকার হারানোর ভয় পাচ্ছ। একবার এই ভয় কেটে গেলে তুমি আবারও আমাকে ঘৃণা করতে শুরু করবে। আমি আমার 3 সন্তানের দিকে তাকালাম। অনিকেত, সই, একটু সামনে এসো। আমি উকিলের দিকে তাকালাম। দেশপাণ্ডে ওনার ব্যাগ থেকে একটা মোটা প্যাকেট বের করে অনিকেতের হাতে দিলেন। খুলো ওটা। অনিকেত প্যাকেটটা খুলল। মা, এটা কি? এটা একটা বাড়ির মালিকানা সত্ত্ব, আমি বললাম। নিজের একটা বাড়ি, যাতে 3টে বেডরুম আছে, 2টো বাথরুম আছে, আর সই যেমন বাগান করতে পছন্দ করে তার জন্য আঙিনা আছে। এটা কোনো পুরস্কার নয় অনিকেত, এটা একটা প্রাপ্তি স্বীকার। প্রিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এটা আনফেয়ার, আমরাও তো তোমার সন্তান, ওরা বাড়ি পাচ্ছে আর আমরা কিছুই না। আমি ওর দিকে অত্যন্ত শীতল নজরে তাকালাম। কারণ তোমাদের আগে থেকেই বাড়ি আছে প্রিয়া। রোহিত, ওটা ভুল ছিল না, ওটা ছিল একটা প্রকাশ। তোমরা জেনে শুনে দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলে। আমি আবারও প্রিয়া আর রোহিতের দিকে ফিরলাম। যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাও তবে আমার কিছু শর্ত আছে। প্রথম শর্ত, ফ্যামিলি কাউন্সেলিং। দ্বিতীয় শর্ত, তোমাদের সমাজ সেবা করতে দেখতে চাই। তৃতীয় শর্ত, অনিকেত আর সইয়ের কাছে ক্ষমা চাওয়া। আর চতুর্থ শর্ত, আমার তোমাদের সময় চাই, আসল সময়। আমার একটা পরিবার চাই, সম্পর্কের নামে করা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। প্রিয়া সামনে এগিয়ে এলো, তার কণ্ঠস্বর ভঙে আসছিল। তুমি ঠিক বলেছ মা, আমি একটা ভয়ানক মানুষ হয়ে উঠেছিলাম। টাকার জন্য নয় মা, কিন্তু সেই দিন যখন আমি তোমার মুখের উপর দরজা লাগিয়ে দিলাম, তখন আমি আমার ভবিষ্যৎ দেখতে পেলাম। এক জনশূন্য আলিশান বাংলোয় থাকা এক একা বৃদ্ধা মহিলা। সেই চিন্তায় আমার ভয় লাগছে। রোহিতও সামনে এগিয়ে এলো। মা, আমিও চেষ্টা করতে চাই। এটা কিভাবে ঠিক করতে হয় আমি জানি না, কিন্তু আমি শিখতে চাই। আমি ওদের দুজনের দিকে তাকালাম। আমি জানি আমাদের ওপর তোমার বিশ্বাস নেই প্রিয়া, কিন্তু সেটা আবারও অর্জন করার জন্য আমাদের একটা সুযোগ দাও, প্লিজ। আমি অনিকেতের দিকে তাকালাম। তাদের ঘৃণার সবচাইতে বেশি কষ্ট ওকেই সহ্য করতে হয়েছে। তোর কি মনে হয় রে? আমি ওকে জিজ্ঞেস করলাম। অনিকেত দীর্ঘশ্বাস নিল। যদি ওরা সত্যিই চেষ্টা করে, যদি ওরা সত্যি বদলায়, তবে হ্যাঁ, ওদের সুযোগ দাও। কিন্তু এটা যদি শুধু নাটক হয়, এই ধাক্কা সামলে ওঠার পর ওরা যদি আবারও আগের মতো আচরণ করে, তবে মা, তখন তোমাকে তোমার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সই সাঁই দিয়ে মাথা নাড়ল। সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, সে বলল, কিন্তু তৃতীয় সুযোগটা অর্জন করে নিতে হয়। ঠিক হলো, তবে নিয়মগুলো পাকা হল। উকিল দেশপাণ্ডে সবকিছু লিখে নিলেন। তিনি একটা আইনি চুক্তি বানাবেন, যার ভিত্তিতে প্রিয়া আর রোহিতকে আগামী 3 বছর এই নিয়মগুলো মেনে চলতে হবে। যদি তারা এর মধ্যে কোনো শর্ত ভঙ্গ করে, তবে তাদের উত্তরাধিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে বঞ্চিত করা হবে। আরও একটা কথা, অনিকে তার সইয়ের দিকে তাকিয়ে আমি বললাম, তোমাদের ভাই বোনেদের ভবিষ্যতে যাই হোক না কেন, আমার জীবনে তোমাদের জায়গা কেউ নিতে পারবে না। তোমরা আমাকে বাঁচিয়েছ, রাস্তার বিপদ থেকে নয়, বরং এক তিক্ত আর সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা মহিলার রূপান্তরিত হওয়া থেকে তোমরা আমাকে বাঁচিয়েছ। সই আমাকে জড়িয়ে ধরল। আপনিও আমাদের বাঁচিয়েছেন মা, সে ফিসফিস করে বলল। আপনি আমাদের দেখিয়ে দিলেন যে ভালো ব্যবহারের দাম আছে, আমাদের সংস্কারের অর্থ আছে। পরের 1 ঘণ্টা আমরা খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করতে ব্যয় করলাম। দেশপাণ্ডে থেরাপির প্রথম অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন। প্রিয়া আর রোহিত শর্তগুলো মেনে নিল, সই করল এবং কথা দিল। তারা তা রাখবে কিনা আমি জানি না, কিন্তু অন্তত এখন একটা পথ খোঁজা পাওয়া গেছে। 3 দিন আগে যখন আমি এই পরীক্ষা শুরু করেছিলাম, তখন আমার কাছে এতটুকুও আশা ছিল না। সবাই যখন চলে গেল, যখন ঘরে আবারও নীরবতা নামল, তখন আমি সেই পুরনো সোফায় অনিকে তার সইয়ের পাশে বসলাম। সই, আমি তোমাকে বিচার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। ওর হাত নিজের হাতে নিয়ে আমি বললাম, এত বছর আমি তোমাকে খাটো করে দেখেছি, যে নজরে তোমাকে দেখেছি বা যে খোঁটা দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করো। অনিকেতের ঠিক তোমার মতোই এক মেয়ের প্রয়োজন ছিল, এই পরিবারেরই তোমার প্রয়োজন ছিল, আর আমি এতটাই অন্ধ ছিলাম যে সেটা দেখতেই পাইনি। সই আমার হাতটা টিপে ধরল। ক্ষমা চাইতে হয় না মা, সে বলল।
ওটা দিয়ে দিতে হয়। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি আপনার দিকটা বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলের জন্য চিন্তিত ছিলেন, আপনি ওর জন্য সবচাইতে ভালো কিছু চেয়েছিলেন, শুধু আপনার বেস্টের সংজ্ঞাটা ভুল ছিল। আমার সবকিছুরই সংজ্ঞা ভুল ছিল, আমি কবুল করলাম। আমি সাম্রাজ্য গড়ে তুলেছি, কিন্তু যা প্রকৃত অর্থে দামি ছিল তাই হারাতে বসেছিলাম। পরিবার, অকৃত্রিম সম্পর্ক আর নিঃস্বার্থ ভালোবাসা। অনিকেত আমার কাঁধে হাত রাখল। তুমি কিছুই হারাওনি মা, আমরা এখানেই আছি, এবং এটা জানা যে আমরা আসলে কারা, সেটাই তো সবচাইতে বড় গিফট। সে ঠিকই বলেছিল। এই ভয়াবহ কিন্তু প্রয়োজনীয় পরীক্ষাটি আমাকে এক স্বচ্ছ ধারণা দিয়েছিল। বেদনা হয়েছে ঠিকই, কিন্তু আমি সত্য জানতে পেরেছি। আমার সন্তানরা আসলে কোথায় দাঁড়িয়ে আছে তা আমি বুঝতে পেরেছি। টাকা ছাড়া আমাকে আসলে কে ভালোবাসে তা আমার চেনা হয়ে গেছে। আর আমি আরও একটা জিনিস বুঝতে পেরেছি, সারা জীবন আমি যে টাকা উপার্জনের জন্যে হন্যে হয়ে ছুটেছি তা আসলে কেবল একটি মাধ্যম মাত্র, তার বেশি কিছু নয়। টাকা ভালোবাসা কিনতে পারে না, টাকা আনুগত্য কিনতে পারে না। টাকা দিয়ে সেই সব জিনিস কোনোদিন কেনা যায় না যা জীবনে প্রকৃত অর্থেই মূল্যবান। আর যা প্রকৃতপক্ষেই মূল্যবান ছিল তা এখন আমার পাশে ওই পুরনো জীর্ণ সোফায় বসেছিল। একজন শিক্ষক যার বেতন ছিল সামান্য, আর তার কঠোর পরিশ্রমী গুণবতী স্ত্রী। এরা এমন মানুষ যাদের কাছে কানের হীরের দুলের চেয়ে ইঙানে ফুটে থাকা ফুলের মূল্য বেশি। এটাই তো আসল পরিবার। 3 দিন আগে যখন আমি এই সাধারণ ঘরের দরজায় দাঁড়িয়েছিলাম, ময়লা মাখা, নোংরা এবং নিজেরই 2 সন্তানের কাছে প্রত্যাখ্যাত অবস্থায়, তখন আমার মনে হয়েছিল আমি জীবনের সবচাইতে খারাপ পর্যায়ে আছি। আমার মনে হয়েছিল আমি হেরে গেছি, কিন্তু আমি ভুল ছিলাম। উল্টো সেদিন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান কিছু খুঁজে পেয়েছিলাম। আমি আবার সেই রাস্তায় ফেরার পথ খুঁজে পেয়েছিলাম যেখানে মনুষ্যত্ব আর ভালোবাসা আছে। প্রিয়া আর রোহিতের সাথে সামনের পথ চলা কেমন হবে তা আমি জানি না। তারা কি সত্যিই শোধরাবে তা সময়ই বলে দেবে, কিন্তু অন্তত এখন আমি সত্যটা জানি। আর সত্য যতটাই বেদনাদায়ক হোক না কেন, তা সেই মেকি বিলাসবহুল মিথ্যে আবহর চেয়ে অনেক ভালো যার মধ্যে আমি আজ পর্যন্ত বাস করছিলাম। সেই ছোট্ট আর সাধারণ ঘরটির দিকে তাকিয়ে আমি ভাবলাম, টাকা অনেক কিছু কিনতে পারে। আমরা টাকা দিয়ে আলিশান বাড়ি কিনতে পারি, দামি গাড়ি নিতে পারি, কিন্তু যখন আপনার সবচাইতে বেশি প্রয়োজন পড়বে তখন এই টাকা আপনার জন্য ভালোবাসার দরজা খুলে দিতে পারবে না। যখন আপনি পড়ে যাবেন তখন আপনাকে আগলে ধরার হাতগুলো সে কিনে দিতে পারবে না। আর টাকা সেই নিঃশর্ত ভালোবাসা কিনতে পারে না যা কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে স্বাগত জানায়। সেই ভালোবাসা, সেই মায়া কেবল হৃদয় থেকে আসে। আর আমাকে দেওয়ার মতো এত বড় হৃদয় কেবল এই ঘরে, এই মানুষগুলোর কাছেই ছিল। আর তার মূল্য আমার 480 কোটির চেয়েও কয়েক গুণ বেশি ছিল। আমার কথা এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।